হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বহুল আলোচিত ড্রামা স্কুইড গেমের সিজন 3 এর গল্প নিয়ে এসেছি। যদি আপনারা প্রথম 2 সিজন না দেখে থাকেন তাহলে সার্চ দিলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো চলুন আজকে আলোচনা করা যাক সিজন 3 সম্পর্কে। সিজন 2 যারা দেখেছেন তারা জানেন যে সিজন 2 এর শেষ বেলায় দেখানো হয়েছিল এখানে যেসব খেলোয়াড়রা এই খেলাটা আর খেলতে চায় না তারা সবাই মিলে এখানে থাকা সৈন্যদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে এরা হেরে যায়। এখানে একজন 11 নম্বর সোলজার যে এসে 246 নামের একজন প্লেয়ারকে প্রথমে পায়ে গুলি করে। প্লেয়ারটি তখন বলে, বাড়িতে আমার মেয়ে আছে, আমাকে প্লিজ মেরো না। তখন 11 নম্বর ওই সৈন্যটি বলে, ঠিক আছে, যদি বাঁচতে চাও তাহলে নিজের শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখো। এরপরে ডিটেক্টর দিয়ে একে মৃত ঘোষণা করা হয়। এরপরে সেই 11 নম্বর সৈন্যটি আরো একজন সৈন্যর সঙ্গে কথা বলে আর বলে, আমি শুনেছি তোমরা নাকি যারা মরে যায় তাদেরকে অপারেটিং রুমে নিয়ে গিয়ে তাদের সমস্ত বডি পার্টস গুলো খুলে ফেলো আর সেগুলো আবার বিক্রি করো। তো আমি যেহেতু এখানে কাজ করতে শুরু করেছি কিন্তু কখনো অপারেটিং রুমে যাইনি, আমি তো তোমাদেরই একজন লোক, তাই আমি অপারেটিং রুমে যেতে চাই। তো স্পেসিফিক ভাবে বলি 11 নম্বর সৈন্যটির নাম ছিল নোল। তো নোল অপর সৈন্যের সঙ্গে এমন ভাবে ভাব জমায় যে ওই লোকটি বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমাদেরই লোক আর এখন থেকে এখানেই কাজ করবে, তাই আমি তোমাকে সেখানে নিয়ে যাব আর অপারেটিং রুমে ঠিক কিভাবে রমরমা বিজনেস চলে সেটাও তোমাকে দেখাবো। সিন কাট হয় আর আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। 4 জন সোলজার মিলে একটা কফিন নিয়ে আসে আর সেটা এদের সবার সামনে ফেলে রেখে চলে যায়। মনে হচ্ছিল এর ভিতরে মৃত কেউ আছে, কারণ কফিনে তো মৃত লাশই রাখা হয়। কিন্তু আমরা গিহানকে দেখতে পাই এবং গিহানকে দেখে এটা বোঝা যায় যে ও এখনো মারা যায়নি, বরং বেঁচে আছে আর দেহ অনেক দূর থেকে এই দৃশ্যটা দেখছিল। এরপরে সিন কাট হয় আর আমাদের আইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে জুনহো এখনো পর্যন্ত সেই ভেন্যুটার খোঁজই করে চলেছে। তবে আগের দিন তাদের ড্রোন অপারেটর মারা গিয়েছে। তো এখানে ক্যাপ্টেন পার্ক, যে মূলত ছিল কিন্তু ইনহোর একজন লোক। ক্যাপ্টেন পার্কে গতকাল রাত্রেবেলা ড্রোন অপারেটরকে মেরে ফেলেছিল, কিন্তু আজ সকালবেলা সবাইকে মিথ্যা কথা বলে আর বলে ড্রোন অপারেটর নিশ্চয়ই অনেক ড্রাঙ্ক অবস্থায় ছিল আর সেজন্য সে পানিতে পড়ে গিয়েছে। কিন্তু এখানে যতজন সৈন্য এই অপারেশনে এসেছে তারা সবাই ওই ড্রোন অপারেটরকেই খুঁজছিল। কিন্তু তখন ক্যাপ্টেন পার্ক বলে, ওকে খুঁজে শুধু শুধু আমাদের টাইম নষ্টই হবে। আমাদের মনে হয় কোথায় সেই ভেন্যুটা আছে সেটা খুঁজে বের করা উচিত। তাই ওরা ওদের শিপটা ঘুরিয়ে নেয়, কিন্তু এখানেই আশেপাশে কোথাও একটা সেই ড্রোন অপারেটরের লাশ পড়েছিল। এদিকে রাত্রেবেলা আমরা দেখতে পাই গিহানকে, ওর জ্ঞান ফিরে এসেছিল। গিহান যখন জেগে ওঠে তখন ওর সবার দিকে তাকিয়ে থাকে, কারণ ওরা সবাই চেয়েছিল যে খেলাটা বন্ধ করতে। ওর দলের অধিকাংশ প্লেয়ারকেই মেরে ফেলা হয়েছে। ইয়ঞ্জো নামে সেই মেয়েটা আসে আর গিহানকে জানায়, আমি আর দেহ আর তুমি, আমরা 3 জন ব্যতীত আমাদের দলে আর যারা ছিল তারা সবাই মারা গিয়েছে। এদিকে আমরা দেহকে দেখতে পাই, ওকে কিন্তু মূলত ম্যাগাজিন নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। ও ম্যাগাজিন নিয়ে যায়নি আর এর জন্য সবাই মারা গিয়েছে। তখন আমাদের দেখানো হয় যে যে কয়জন মারা গিয়েছে তাদের সবার টাকা পুনরায় একত্রিত করা হচ্ছে এবং সবার টাকার পরিমাণটাও এখন বেড়ে যাচ্ছে। তো সবাইকে বাদ দিয়ে খেলোয়াড় সংখ্যা এখন আছে 60 জন আর এই 60 জনকে নিয়েই পরের রাউন্ড খেলা শুরু হবে, কিন্তু তার আগে আরো একটা ভোট হবে। গিহান তখন একজন সোলজারকে বলে যে কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? আমি তো তোমাদের আন্ডারেই ধরা পড়াচ্ছিলাম, তাহলে আমাকে কেন মেরে ফেলোনি? এখন আমাকে মেরে ফেলো। আমি স্বীকার করছি তোমরা জিতে গিয়েছো আর আমি হেরে গিয়েছি। আর ফ্রন্টম্যান আড়াল থেকে এই সমস্তটা দেখছিল। আর ঠিক এই মুহূর্তে ফ্রন্টম্যানের কাছে ক্যাপ্টেন পার্ক কল দিয়ে জানায় যে আপনার ভাই আর তার সৈন্যরা সবাই কিন্তু আপনার এরিয়াটা খুঁজে বের করার চেষ্টা করছে আর আমরা ভেনুর খুব কাছাকাছি আছি। এখন আমরা কি করব? ওদের ড্রোন অপারেটরকে আমি মেরে ফেলেছি, কিন্তু আগামীকাল সকালবেলা ওরা আরো একজন ড্রোন অপারেটর নিয়ে আসবে। তো এখানে ইনহো জানিয়ে দেয় ওরা যদি বেশি বাড়াবাড়ি করে বা এই লোকেশনটা যদি ট্র্যাক করে ফেলে তাহলে সবাইকেই মেরে দিতে। এখন ক্যাপ্টেন পার্ক বলে, আমি কি জুনহোকেও মেরে দিব? ইনহো তখন বলে, হ্যাঁ, আর আপনারা তো জানেন যে জুনহো ওর আপন ছোট ভাই। এর পরের দৃশ্য দেখানো হয়, এখানে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল গিহানকে, কারণ গিহান এখানে ভায়োলেন্স করার চেষ্টা করছে আর সেজন্য ওকে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে শুরু হয়ে যায় ভোটিং, যে এখনো পর্যন্ত কতজন এই খেলাটা চালিয়ে যেতে চায় আর কতজন বাড়ি ফিরে যেতে চায়। তো দেখা যায় যতজন এই খেলাটা বন্ধ করতে চায় তার ডাবল প্রায় এই খেলাটা চালিয়ে যেতে চায়, ডাবলেরও বেশি। তো গিহান এখানে আর কোনো ভোট দেয় না। তো এখন সংখ্যাটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে যারা এই খেলাটা চালিয়ে নিয়ে যেতে চায়। সেকেন্ড সিজনে আমরা একটি বিরক্তিকর ক্যারেক্টার দেখেছিলাম আর সেটা হলো প্লেয়ার 100। এই লোকটা বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু তার দেনা পাওনা প্রায় 10 বিলিয়নের মতো। ওই লোক গিহানকে অনেক কথা শোনায়। এখানে একজন শামানকেও দেখতে পায় যে তন্ত্রমন্ত্রতে বিশ্বাস করত। সেও গিহানের সামনে এসে বলে, তুমি কি শুনতে পারছো?
তোমার সেই সব বন্ধুদের আর্তনাদ যারা তোমার কারণে মারা গিয়েছে। আর গিহান এতে প্রচন্ড রেগে যায় আর ওই মহিলার গলা চিপে ধরে। তখন আর দুইজন প্লেয়ার এসে ওই মহিলাকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। গিয়ান একদম চুপচাপ ভাবে বসেছিল, কিন্তু ওকে এসে কেউ বিরক্ত করলে ওর খুব রাগ হয়ে যাচ্ছিল। এদিকে আমরা সেই 246 নম্বর প্লেয়ারকে দেখতে পাই, যাকে অপারেটিং রুমে নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, তো এইখানে অপারেটিং রুমে যারা যেসব ডক্টর বা নার্সরা লোকজনের পার্সগুলো সারায়, তারা সবাই এখানে উপস্থিত ছিল। ঠিক কিছুক্ষণের ভিতরেই এখানে নৌল যে সোলজার 11 ছিল এবং সে আরেকটা কার সাথে কথা বলছিল মনে আছে আপনাদের, যে অপারেটিং রুমে আসতে চাইছিল, সেই লোকটিকে দেখানো হয়। তো ওই লোকটি এখানে নৌলকে নিয়ে এসেছে। নৌল বলে, আমি দেখতে চেয়েছিলাম এখানে ঠিক কাজকর্মগুলো কিভাবে করা হয়। তো নৌল মূলত এখানে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে। সে 246 নম্বর প্লেয়ারটাকে মারেনি, কিন্তু এখানে যেসব ডক্টর আছে তারা ভেবেছে এ মারা গিয়েছে, তাই ওর বডি পার্টসগুলো খুলে ফেলার চেষ্টা করেছিল নৌল। তখন সবাইকেই মেরে দেয় এবং শুধু ডক্টরকে বাকি রাখে। ডক্টরকে বলে এই লোকটিকে বাঁচাতে হবে, কারণ এ পরিপূর্ণভাবে মারা যায়নি, এর কোথায় কত ক্ষত আছে তাই এক্ষুনি ঠিক করে দিন। তো এই লোকের অনেক ব্লাড লস হয়েছিল। ডক্টর বলে, আমাকে মারবেন না, আমি তো মানুষের জীবন রক্ষা করার জন্যই ডক্টর হয়েছে। নৌল বলে, ওর যতটা ব্লাড লস হয়েছে তা সব আমার শরীর থেকে নিন, কারণ আমাদের দুজনেরই ও পজিটিভ রক্ত। আর তারপরে ডক্টর ওর রক্ত নিতে থাকে আর ও ডক্টরের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। সিন কাট হয় আর আবার আমাদের প্লেয়ারদের দেখানো হয়, যেখানে আমরা নামকিওকে দেখতাম যে ওর সবসময় হাতে একটা প্লাস চিহ্ন নিয়ে ঘোরে আর যার ভিতরে কিছু ড্রাগ রাখা থাকে। ও অনেক ড্রাগ অ্যাডিক্টেড। যেখানে সবাই খাবার নিচ্ছিল ও সেখানে বসে বসে ড্রাগ নিচ্ছিল। মিয়ঙ্কি তার খাবারের ভাগ থেকে একটা ভাগ দিয়ে দেয় জুনহিকে আর বলে যে আমি তোমার আর তোমার সন্তানের সমস্ত দায়িত্ব নিব আর এখান থেকে আমরা তিনজনই সেফলি বের হয়ে যাব। জুনহি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। সবাই খাবার নিলেও গিহান কিচ্ছু খায়নি। তো গিহানের কাছে তখন ওই আজম্মা আসে, যে বৃদ্ধ মহিলাটি ছিল। ওই মহিলা এসে বলে, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু তুমি যদি না খাও তাহলে তো তুমি কিছুই করতে পারবে না। বাঁচতে হলে আগে তোমাকে খেতে হবে, তাই তুমি একটু খেয়ে নাও। আর তুমি তো জানোই যে তোমার সহযোগীরা কেন মরেছে, কারণ দেহ ফিরে এসে ম্যাগাজিন নিয়ে যায়নি। এখন তখন গিহান দেহর দিকে তাকিয়ে থাকে। সিন কাট হয় আর আমাদের জুনহোকে দেখানো হয়। জুনহোর সঙ্গে ওশিক কথা বলতে এসেছিল। ওশিক বলে, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই, ক্যাপ্টেন পার্ককে আপনি কতদিন ধরে চেনেন? তখন জুনহো বলে, আমি যখন সাগরে হারিয়ে গিয়েছিলাম তখন সেই আমাকে উদ্ধার করে বাঁচিয়েছিল। জুনহো এটা বলে যে আমি জানি সে অনেক ভালো লোক। তখন ইউশিক বলে, আমার মনে হয় আমি সেদিন তাকে দেখেছিলাম, যেদিন ড্রোন অপারেটর মারা গিয়েছে। আমার মনে হয়েছিল কেউ একটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন আমি বাইরে এসে দেখি ক্যাপ্টেন পার্কের হাতে একটা স্ক্রু ড্রাইভার। আমার মনে হয় সেই ড্রোন অপারেটরকে মেরেছে। জুনহো এই কথা শুনে বলে, কখনোই এটা হতে পারে না, সে হয়তো অন্য কোনো কাজ করছিল, ধরো ইঞ্জিনের কোনো সমস্যা ছিল সেটা সারাতে। ওশিক বুঝতে পারে একে বেশি কথা বলে লাভ নেই, কিন্তু ওর তো সন্দেহ শুরু হয়েছে। গিহান সেদিন সারা রাত জেগে কাটিয়েছিল এবং এক দৃষ্টিতে সে দেহর বেডের দিকে তাকিয়েছিল। পরদিন সকালবেলায়ও সে দেহর দিকে তাকিয়ে থাকে। দেহ আগে থেকে এটা লক্ষ্য করেনি, কিন্তু এখনো লক্ষ্য করেছে। দেহর এবার ভয় লাগতে শুরু করে, কারণ ওর দিকে এমন ভাবে গিহান তাকিয়েছিল যেন ওকে খেয়ে ফেলবে। এরপরে দেখা যায় যে কজন বিদ্রোহ ঘোষণা করেছিল সোলজারদের সঙ্গে, তাদের সবাইকেই ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটা এদেরকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে। এদেরকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়, কিন্তু গিহান তখনও দেহর দিকেই তাকিয়েছিল, কারণ দেহর কারণে এগুলো হয়েছে। এরপরে ওদের সবাইকে একটা রুমে নিয়ে আসা হয়, যেখানে আমরা একটা গোল পাত্রের ভিতরে অনেকগুলো লাল এবং নীল বল দেখতে পাই। প্রতিটা প্লেয়ারকে একটা একটা করে বল নিতে হচ্ছিল। তো কেউ পাচ্ছিল নীল বল আর কেউ পাচ্ছিল লাল বল, তবে এটা ছিল সমানে সমান। এবার কিছুক্ষণ পরে গেমের রুলস বলে দেওয়া হয়। যারা লাল বল পেয়েছিল তাদের সবাইকে দেওয়া হবে একটা করে ছুরি, আর মূলত এই রাউন্ডের নাম হলো হাইড অ্যান্ড সিক, লুকোচুরি। যারা নীল বল পেয়েছে তারা সবাই পালাবে, আর যারা লাল বল পেয়েছে তাদের হাতে একটা করে ছুরি দেওয়া হবে। সেই ছুরি দিয়ে তারা এদেরকে খুঁজবে আর নীল গ্রুপকে মেরে ফেলবে। নীল গ্রুপকে একটা করে চাবি দেওয়া হয়েছিল, যেখানে লাল গ্রুপকে একটা করে ছুরি দেওয়া হয়েছিল। তো নীল গ্রুপ ওই চাবি দিয়ে একটা করে রুমের দরজা খুলতে পারবে আর সেখানে পালাতে পারবে, আর লাল গ্রুপ নীল গ্রুপকে দেখতে পেলেই মারবে। প্রতি একজন যদি একজন একজন করে মারে তবেই সে পাস হয়ে যাবে, অর্থাৎ প্রতি লাল দলের একজন যদি নীল দলের একজনকে মেরে ফেলে তবে সে পাস হয়ে যাবে আর নীল দলের ওই একজন মরে যাবে। আবার নীল দলের একজন যদি লাল দলের কাউকে মেরে ফেলতে পারে তবে সে পাস হয়ে যাবে। এদিকে আমরা আবার দেখতে পাই ওশিককে। ওশিক পরের দিন
জুনহোকে ফোন দিয়ে জানাই যে আপনারা আপনাদের ডিউটিতে যান, আমি একটু অন্য কাজে যাচ্ছি। আমার এখনো মনে হচ্ছে ক্যাপ্টেন পার্কের কিছু একটা ঘাপলা আছে, তাই সে তার মতো করে ইনভেস্টিগেট করতে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই নামগিওকে। সে পেয়েছিল লাল বল, সো তার কাছে ছুরি আছে। সে মিনসুর কাছে আসে আর বলে, মিনসু, আমার মনে হয় তোর এই লাল বলটা পাওয়া উচিত হয়নি, কারণ তুই কাউকে খুনই করতে পারবি না, কিন্তু তুই ভালো লোকাতে পারিস। তাই তুই নীল গ্রুপে গিয়ে জয়েন কর, আর তুই লোকালে কেউ তোকে খুঁজেও বের করতে পারবে না। থানোর যখন মারা গেল তুই ওখানেই ছিলিস এবং তুই দেখেছিলিস, কিন্তু তাও তুই লুকিয়েছিলিস। আমার মনে হয় তুই খুনের থেকে লুকানো কাজটা আরো বেশি ভালো করে করতে পারবি। আর এসব বলে খুব অপমান করে মিনসুকে, কারণ মিনসু আসলে খুবই ইমোশনাল একটা ছেলে। এরপরে আমরা মিয়ঙ্গিকে দেখতে পাই। মিয়ঙ্গি পেয়েছিল নীল বল, আর সেজন্য সে এবার পাল্টাপাল্টি করতে এসেছিল তারই গার্লফ্রেন্ডের কাছ থেকে, যে তুমি আমার নীল বলটা নিয়ে নাও আর তোমার লাল বলটা দিয়ে দাও, কারণ তুমি তো সহজে কাউকে হত্যা করতে পারবে না। তার চেয়ে বরং তুমি আমাকে তোমার ইউনিফর্মটা দিয়ে দাও আর ছুরিটা দিয়ে দাও, আমি যে কোনো একজনকে হত্যা করে সোজা তোমাকে খুঁজে নিয়ে তোমাকে প্রোটেকশন দেব, আর তাতে তুমিও বেঁচে যাবে আর আমিও বেঁচে যাব, আর তারপরে আমাদের বাহিরের দুনিয়া একটা সুন্দর সংসার হবে। কিন্তু এইসব কথা শুনে ওর গার্লফ্রেন্ড বলে, তোমার কাছে মনে হচ্ছে মানুষ মারাটা খুবই ইজি, তাই তুমি বলছো যে আমার কাছ থেকে ছুরি নিয়ে খুব দ্রুত গিয়ে একজন মানুষকে মেরে ফেলবে। কিন্তু ওর বয়ফ্রেন্ড তখন বলে, আমি তোমাকে প্রমিস করছি, তুমি যদি আমার কাছে ছুরিটা দিয়ে দাও তাহলে আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করে তোমাকে প্রোটেকশন দিব, আর একজনকে মেরেই তোমার কাছে চলে আসব। কিন্তু ওকে রিজেক্ট করে দেয় ওর গার্লফ্রেন্ড। এদিকে আমরা সেই মা ছেলে দুজনকে দেখতে পাই। ইয়নশিকের পড়েছিল নীল বল আর ওর মায়ের পড়েছিল লাল বল। তো ইয়নশিকের মা ওকে বলে যে তুই আমার লাল বলটা নিয়ে নে, আমার ছুরিটা আর ইউনিফর্মটা নিয়ে নে। আমার বয়স হয়েছে আর আমি পৃথিবীতে অনেক বছর ধরে বেঁচে আছি, তাই আমার জীবনের প্রতি আর কোনো মোহ নেই, তাই তুই আমার ইউনিফর্মটা পরে নে আর নিজেকে রক্ষা কর। কিন্তু ওর ছেলে নিতে চায় না, কিন্তু মা জোর করে দিয়ে দেয়। এদিকে আমরা সেই নাম্বার 100 প্লেয়ারকে দেখতে পাই, যে লোক সবার দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছিল যে কেউ ওকে রেড বলটা ধার দেয় কিনা। কিন্তু গিহান ওই লোকের দিকে এমন ভাবে তাকায় যে লোকটি ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। ভালোই হয়েছে যে তোমার নীল বল পড়েছে। যাই হোক, গিহানের এখন প্রচন্ড রাগ ছিল দেহর প্রতি, তাই ও এখনো দেহর দিকে তাকিয়ে থাকে। এদিকে দেহ নীল গ্রুপেই জয়েন দিয়েছিল, কিন্তু ও একটা মহিলার কাছে আসে আর বলে যে তার লাল বলটা যেন তাকে দিয়ে দেয়। কিন্তু তখনই দেহের দিকে তাকিয়েছিল গিহান। দেহ এবার আর সহ্য করতে পারে না, তাই সোজা গিহানের সামনে চলে যায় আর বলে, তুমি ওভাবে আমার দিকে কেন তাকিয়েছো? তুমি এমন ভাব করছো যেন আমার জন্য সবাই মরে গিয়েছে। তোমার জন্য সবাই মরে গিয়েছে, কারণ তুমি আমাদের সবাইকে নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলে। তুমি যদি ওটা না করতে তাহলে কেউ মরতো না, তাই এরকম করে আমার দিকে তাকিয়ে থাকবে না। কিন্তু তারপরেও গিহান একটাও কথা বলে না আর ওর দিকে ঠিক সেভাবেই তাকিয়ে থাকে। পিছন থেকে একজন সোলজার এসে নিয়ে যায় দেহকে। একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। তো খেলার নিয়মাবলী পুনরায় জানিয়ে দেওয়া হয় আর বলা হয়, তোমরা যদি কেউ দল চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু চেঞ্জ করতে পারো, তবে একবার খেলা শুরু হয়ে গেলে আর কেউ দল চেঞ্জ করতে পারবে না। এদিকে মা তার ছেলেকে লাল ইউনিফর্ম দিয়ে দিয়েছে আর ছেলে নীল ইউনিফর্মটা পরে নিয়েছে। অন্যদিকে মিয়ঙ্গির কাছে আসে তার গার্লফ্রেন্ড আর জুনহি বলে যে তুমি কিন্তু কথা দিয়েছো যে আমাকে রক্ষা করবে, তাই যে কোনো একজনকে মেরে ঠিক আমার কাছে চলে আসবে। মিয়ঙ্গি তখন বলে, অবশ্যই আমি তোমাকে খুঁজে বের করব আর তোমাকে রক্ষা করব। এটা বলে ও নীল ইউনিফর্মটা পরে নেয়। এবার নীল ইউনিফর্ম পরা সবাইকে নিয়ে আসা হয়েছিল একটা রুমে, আর তারপরে দেখা যায় ওদের এরকম একটা এরিয়ার ভিতরে নিয়ে আসা হয়েছে যার চারিদিকে রাস্তা। ওদের কাছে 2 মিনিট টাইম দেওয়া হয় আর এর ভিতরেই ওদেরকে লুকাতে হবে। এদিকে আমরা মিয়ঙ্গির সঙ্গে কথা বলতে নামগিওকে দেখতে পাই। নামগিও মিয়ঙ্গিকে এসে বলে, তোমার কি মনে হয় আমাদের কাছে ছুরি আছে বলেই আমরা নীল দলের সবাইকে মেরে ফেলতে পারবো? সেটা কখনোই নয়, কারণ ওদেরকে মারাটা অনেক টাফ হবে। যেহেতু ওদের জীবন, তাই ওরা সর্বোচ্চ চেষ্টা করবে আমাদেরকে মারার। আর সেজন্য আমরা যদি একজোট হয়ে কাজ করি তাহলে দুজনে মিলে একজনকে মেরে ফেলাটা সহজ হবে। তাই আমি চাই তুমি আর আমি একসাথে কাজ করব, তাহলে আমরা দুজনে মিলে ধরে একজনকে মারলে সেটা বেশি ইজি হয় না? তো মিয়ঙ্গি অনেক সময় ভেবেচিন্তে বলে, ঠিক আছে, তাহলে আমরা একসঙ্গেই কাজ করব। আর ওরা দুজনে হাত মিলিয়ে নেয়। লাল দলের সবাই এবার নীল দলের সবাইকে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু প্রথমে ওরা কাউকে খুঁজে পাচ্ছিল না, কারণ এরকম ভালোভাবেই লুকিয়েছিল। এদিকে আমাদের সেই সামানকে দেখানো হয় যে নীল দলের কিছু লোককে লিড দিচ্ছিল। সামানকে বিশ্বাস করে তার পিছনে আরো 4 জন তার অনুসারীরা যেতে থাকে। অন্যদিকে আমরা প্লেয়ার 100কে দেখতে পাই। সে একটা দরজার মুখে এসে দরজা খুলতে গেলে দরজা খুলতে পারে না, কিন্তু আরো একজন ছেলে আসে যার কাছে ওই চাবিটা ছিল, সে দরজা খুলতে পারে। এদিকে আমরা হিয়নজু এবং তার সাথে জুনহি আর গিয়মজাকে দেখতে পাই। ওরা একটা দরজা খুলতে গিয়ে দেখে যে হিয়নজুর কাছে যে চাবিটা আছে সেটা হলো রাউন্ড শেপের, কিন্তু দরজার লকটা ছিল ত্রিভুজ আকৃতির, আর তাই তাদেরকে এখন ত্রিভুজ আকৃতির কোনো একটা চাবি লাগবে। হিয়নজু তখন দেখে যে জুনহির গলায় যে চাবিটা ছিল সেটা হলো ট্রায়াঙ্গেল শেপের, আর তারপরেই এখানে গিয়মজার
গলায় যে চাবিটা ছিল সেটা হলো চতুর্ভুজ শেপের, তাই ওরা তিনজন যদি একসঙ্গে মিলে কাজ করে তাহলে ওরা অনেকগুলো দরজা ওপেন করতে পারবে। এরপরে এখানে যে ট্রায়াঙ্গেল শেপের চাবিটা ছিল সেটা দিয়ে ওরা এই রুমের ভিতরটা খোলে। এদিকে আমরা দেখতে পাই দেহ তো অনেক দৌড়াচ্ছিল, কারণ গিহান ওকেই খুঁজছিল। দেহ ওর চাবি দিয়ে একটা রুমের দরজা খুলে দেখে যে এই রুমের ভিতরটা সম্পূর্ণ ফাঁকা, ও যদি এই রুমের ভিতরে তড়িঘড়ি করে ঝাঁপ দিত তাহলে সে নিচেই পড়ে যেত। কিন্তু গিহান যার পিছনে দৌড়াচ্ছিল সেটা ছিল অন্য কেউ, তো গিহান আর কাউকেই মারবে না দেহকে ছাড়া, আর সেই জন্য ওই লোকটাকে ছেড়ে দেয়। দেহ ছিল ওর আরেকটা ফ্লোর নিচে। দেহ কোনো রকমে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে আমরা ইয়নশিককে দেখতে পাই, ও এখনো পর্যন্ত কাউকে মারতেই পারেনি। ও অনেক ভয়ে ভয়ে ও ছুরিটা নিয়ে চলছিল, কাউকে মারতে পারছিল না। মিয়ংকি এবং নামকিও একটা লোককে খুঁজে পেয়েছিল, আর দুই দিক থেকে ওই লোকটিকে তাড়া করে আর একটা রুমের ভিতরে গিয়ে পেয়ে যায়। লোকটি ওদের কাছে অনেক কাকুতি মিনতি করে আর বলে আমাকে মেরো না, আর ওদের দুজনের সঙ্গে পেরে ওঠে না। যদি একজন থাকতো তাহলে হয়তো পেরে উঠতো। ওরা দুজনে মিলে ওই লোকটিকে মেরে ফেলে, কিন্তু যেহেতু দুইজন মিলে মেরেছে তাই ওদের এখনো পাস হয়ে যায়নি। আরো একজনকে মারলে তবেই ওরা পাস হয়ে যাবে। ওই লোকটি এলিমিনেট হয়ে যায় ঠিকই, কিন্তু এরা দুজন এখনো পাস করেনি, তাই ওদের আরো একটা খুন করা লাগবে। এরপরে ওরা দুজন মিলে আবার খুঁজতে বের হয়ে যায়, আর দুজনের ভিতরে এটা চুক্তি করে যে ওরা একসঙ্গেই মারবে। ঠিক তার পাশের রুমে মিনসু ছিল। মিনসু যখন এখান থেকে যাচ্ছিল তখন দেখতে পাই নামকি ওর কাছে থাকা ওর সে নেকলেসটা পড়ে গিয়েছে, যার ভিতরে ড্রাগ ছিল, যে ড্রাগটা থানোসি ওকে দিয়েছিল। আর এই থানোসের ড্রাগ পেয়ে মিনসু একটা খেয়ে নেয়। হিয়নসু তার গ্রুপকেও কেউ একজন দেখতে পেয়েছিল, আর ওই লোকটি এসে হিয়নসুকে বলে তোমার পিছনে দুইজন মহিলার ভিতরে কাউকে একটা আমাকে দিয়ে দাও, আমি মাত্র একজনকেই মারবো, একজনকে ছাড়া আর আমি কাউকে টাচ করব না। কিন্তু এতে দুজনকে হিয়নজু দিতেই চাইছিল না, ও দুজনকে সেই শুরু থেকে প্রোটেক্ট করছে। হিয়নজু বলে যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করো। তারপরে ও রেড দলের ওই লোকটির সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। হিয়নজু ছিল অনেক শক্তিশালী, ও লোকটিকে মেরে ফেলে আর ওর হাতে যে ছুরি ছিল সেটা নিজের কাছে নিয়ে নেয়। এদিকে প্লেয়ার 100কে যে 232 হেল্প করেছিল তাকে প্লেয়ার 100 ধরিয়ে দেয় আর নিচে দরজা বন্ধ করে ওপাশে বেঁচে যায়। প্লেয়ার 100 একটু স্বার্থপর ক্যাটাগরি ছিল, যদিও জীবন মরণের প্রশ্নে সবাই স্বার্থপর হবে স্বাভাবিক। ওদিকে হিয়নজু তো একজনকে মেরে দিয়েছে এবং ও পাস হয়ে গিয়েছে, তারপরে ওকে তো লুকিয়ে বেড়াতে হচ্ছে। জুনহি সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছিল এবং ও কোনো রকমে হাঁটতে পারছিল না। এদিকে এদের দুজনকে দেখানো হয় এরা দুজন মিলে আরো একটা খুন করে ফেলে, আর সাথে সাথে ওদেরকে বলে দেওয়া হয় যে ওরা দুজনেই পাস করে গিয়েছে। জুনহি যেখানে লুকিয়েছিল সেখান থেকে যখন মিয়ংকির নামটা শুনতে পায় তখনই বুঝতে পারে যে মিয়ংকি তার কাজ সম্পন্ন করে ফেলেছে, আর তাই মিয়ংকি এখন ওকে খুঁজতে আসবে, কারণ মিয়ংকি কথা দিয়েছিল যদি ও একজনকে মারতে পারে তারপরে ওকে খুঁজতে আসবে। কিন্তু হিয়নজু বলে কারোর উপরে আমাদের এখন ভরসা করা ঠিক হবে না। কিন্তু 333 অর্থাৎ মিয়ংকি কিন্তু ঠিকই খুঁজে বেড়াচ্ছিল জুনহিকে, তবে ও কোথাও জুনহিকে খুঁজে পাচ্ছিল না। এদিকে মিয়ংকির মাথাটা গরম করে দিয়েছিল নামকিও, কারণ সে বলছিল এখন কি তুমি তোমার পিয়ারের নায়িকাকে খুঁজে বেড়াচ্ছ, আর এতে খুব রাগ হয়ে গিয়েছিল মিয়ংকির। কিন্তু তারপরেও নামকি ওকে বারবার বিরক্ত করতে করতে বলে শোনো, আমরা দুটো খুন করেছি, কিন্তু আমরা যদি আরো মানুষকে মারি তাহলে আমরা ভাগের টাকা আরো বেশি পাবো, তো কেন নয় আমরা আরো বেশি করে খুন করি যেহেতু আমাদের হাতে সময় আছে। আর এই কথা শুনে থমকে যায় মিয়ংকি আর রাজি হয়ে যায়। এদিকে আমরা গিহানকে দেখতে পাই। গিহানের টার্গেট তখনও পর্যন্ত একমাত্র দেহ, ও আর কারোর সঙ্গে ঝামেলায় জড়াচ্ছিল না, কেবলমাত্র দেহকেই খুঁজে বেড়াচ্ছিল আর ওকে পেয়েও গিয়েছিল প্রায়। কিন্তু দেহকে ও আবার হারিয়ে ফেলে আর দেহকে অন্য একটা লোক খুন করতে আসে, কিন্তু ও তাকেই নিচে ফেলে দেয়। ফলে ওই লোকটি মরে যায় আর ওর হাতে যে ছুরিটা ছিল সেটা ভেঙে গিয়েছিল আর সেটা দেহ নিজের পকেটের ভিতরে লুকিয়ে রাখে। জ্ঞান যখন ওকে মারতে আসবে অন্তত এই ছুরিটা দিয়ে ও নিজেকে প্রোটেক্ট করতে পারবে। ওই লোকটা ওর পায়ে অনেক জোরে ছুরি দিয়ে আঘাত করেছিল, বিদায় ওর পা দিয়ে রক্ত পড়তে পড়তে যায়। এদিকে আমরা হিয়নজুকে দেখতে পাই আর ওদের দুজনকে দেখতে পাই ওরা একটা রুমের ভিতরে এসেছিল। জুনহি পায়ে অনেক ব্যথা পেয়েছিল সেটাই দেখার চেষ্টা করছিল হিয়নজু, কিন্তু সাথে সাথে দেখা যায় যে ওর লেবার পেইন ওঠে এবং ওর পানি ভাঙতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই চশমা পরা সেই ইয়নশিককে, ও একটা লোককে মারতে আসে, কিন্তু উল্টো সেই লোকটাই ওকে মারতে যাচ্ছিল, কারণ ও ছিল অনেক দুর্বল আর সহজে মানুষকে আঘাত করতে পারতো না। ঠিক তখনই পিছন থেকে আরো একজন রেড ড্রেস পরা লোক আসে আর তাকে মেরে দিয়ে চলে যায়, আর এ যাত্রায় এই ছেলেটি বেঁচে যায়। জুনহি লেবার পেইন শুরু হয়েছিল আর এখনই ওর খুবই পেইন হচ্ছিল, তো গিয়মটা একা একা চেষ্টা করে পারছিল না। তখন সেই হিয়নশিকেও ডাকে, কিন্তু দরজা পাহারা দেওয়ার মতো আর কেউ ছিল না, ওখানেই ওর ডেলিভারি হয়ে যায়। এদিকে এরা দুজন মানুষকে হত্যা করে বেড়াচ্ছিল যদিও ওরা পাশ হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা সেই সামানকে দেখতে পাই, ও কিন্তু একা হয়ে গিয়েছে। সামান তখন গিহানের সামনে পড়ে যায়। সামান মনে করেছিল যে গিহান বোধহয় ওকে মেরেই ফেলবে, কিন্তু গিহান ওকে কিছুই বলে না আর সামান প্রায় হাফ ছেড়েই বাঁচে। এরপরে সামান এখান থেকে উঠে পালাতে চেষ্টা করে এবং একটা রুমের ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা গিয়মজাকে দেখতে পাই, সে ডেলিভারি কাজটা
সম্পন্ন করার চেষ্টা করছিল। এদিকে সামান যে রুমের ভিতরে এসেছিল সেখানে মিনসু ওকে তাড়া করে, আর সামান এই রুমের ভিতরে এসে এক্সিটটা পেয়ে যায়, মানে এই গেম থেকে বের হওয়া দরজাটা। এই রাউন্ডে ও যদি এই দরজা দিয়ে বাহিরে বের হতে পারে তাহলে ও বেঁচে যাবে, কিন্তু এখানে 3টা চাবি লাগবে, ওর কাছে একটা চাবি আছে, আর তখনও খেলা 10 মিনিট বাকি আছে। এরপরে আমরা দেখতে পাই আবারও ইয়নসিককে। ইয়নসিক কাউকে না মারতে পেরে কেঁদে কেঁদে বেড়াচ্ছে। ওদিকে সামান ওই রুম থেকে বাইরে বের হয়ে আসে যারা মরে পড়েছিল তাদের চাবি কালেক্ট করার জন্য, কারণ ওখানে 3 ধরনের চাবি লাগবে, একটা হলো রাউন্ড শেপের, একটা ত্রিভুজ আর একটা চতুর্ভুজ। কিন্তু ও শুধু রাউন্ড শেপের একটা চাবি পেয়েছিল, তাই ওকে আরো চাবি খুঁজতে হবে। কিন্তু এখানকার সব রুমগুলো একরকম থাকায় ও এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে রাখে। এরপরে আমরা প্লেয়ার 100কে দেখতে পাই, সে কোনো রকমে পালানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই প্লেয়ার 100 শুনতে পাই যে নামগিও এবং মিয়ঙ্গি এদিকেই আসছে। এখানে একজন অলরেডি মরে পড়েছিল। প্লেয়ার 100 তখন ওরই রক্ত নিজের মুখে মেখে ওখানে মরে যাওয়ার নাটক করে। নামগিও এখানে খুঁজতে আসে, কিন্তু দুজনকেই মরে থাকতে দেখে ও ওখানে নামে আর ওই যে মৃত লাশকে আরো বেশি স্টাপ করতে লাগে, কারণ নামগিও ড্রাগ অ্যাডিক্টেড ছিল। তবে প্লেয়ার 100 জীবিত ছিল, আর ওর ভাগ্য ভালো যে নামগিও তখন ওকে না আঘাত করে চলে যায়। সামান ঠিক তখনই এখানে চাবি খুঁজতে এসেছিল। সামান যখন প্লেয়ার 100 এর চাবিটাও সার্চ করতে যায় ঠিক তখনই এ জেগে ওঠে, আর সামান অনেক ভয় পেয়ে যায়। এরপরে সামান ওকে বলে যে তোমার গলায় যে 2টা চাবি আছে সে 2টা আমাকে ধার দিতে হবে, কারণ আমি এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গিয়েছি। প্লেয়ার 100 তখন বলে আমি অবশ্যই দিব যদি তুমি আমাকে ওখানে নিয়ে যাও। এদিকে জুনহির একটা মেয়ে হয়েছিল। জুনহি নিজেই ছিল জীবন মরণ সিচুয়েশনে, কিন্তু এই জীবন মরণ সিচুয়েশনেও মা হতে পারাটা যে কতটা সৌভাগ্য সেও বুঝতে পারে। তখন এখানে 202 প্লেয়ার চলে আসে এবং এদের উপর অ্যাটাক করে, কিন্তু হাইনজো থাকতে ওদের দুজনকে কেউ টাচও করতে পারবে না। হাইনজো ওই লোকটাকে আঘাত করে মেরে ফেলে। ঠিক তখনই এখানে একটা 39 নম্বর প্লেয়ার আসে, আর ওকে মারতে দেখে ওর ধারে কাছে যায় না, হাইনজোকে দূর থেকে দেখে চলে যায়। হাইনজো তখন একটা রুমের ভিতরে ছিল, আর এখানে সেই এক্সিট লেখা ছিল। ও এটা দেখে খুব খুশি হয়, ওর গলায় তো 3টা চাবি ছিল। ও গিয়ে ওই চাবিগুলো ওর ভিতরে দিয়ে দেখে যে এই চাবিটা দেওয়ার পরেই দরজাটা খুলে যাচ্ছে। ইয়নজো তো এখান থেকে এক্সিট হওয়ার দরজাটা পেয়ে গিয়েছে, আর সেজন্য ও খুবই খুশি হয়, কিন্তু ও পা বাড়াতে গিয়েও বাড়ায় না, কারণ ওর হঠাৎ করেই মনে পড়ে গিয়মজা এবং জুনহির কথা। ও ওদের দুজনকে নিয়ে এখান থেকে পালাবে, আর সেজন্য ও আবারও ওর কাটা পা নিয়ে ফিরে আসে এদের দুজনের কাছে, এসে বলে যে এই খেলা থেকে বের হওয়ার রাস্তা আমি পেয়ে গিয়েছি, তাই তোমরা দুজনেই চলো, সামনের একটা রুমেই 3টা চাবি দিয়ে আমি দরজাটা খুলেছি। এই কথা বলার সাথে সাথেই দেখা যায় পিছন থেকে ওকে কেউ একটা এসে স্টাপ করে দিয়েছে। ও সেটা খেয়াল পর্যন্ত করেনি। পরে দেখা যায় ও যখন পড়ে যায় পিছনে যে ওকে স্টাপ করেছে সেটা আসলে ছিল মিয়ঙ্গি। এটা দেখে একদম অবাক হয়ে গিয়েছে জুনহি। ওদের দুজনকে বাঁচানোর জন্য যে মেয়েটা এত লড়াই করলো, আর সেই কিনা অবশেষে এভাবে মারা গেল। যদিও ও নাকি মেয়ে না, ও ট্রান্সজেন্ডার। যাই হোক, আমি ওকে মেয়ে বলে সম্বোধন করলাম। এবার মিয়ঙ্গি এদের দুজনকে দেখে, আর এখানে ওর বাচ্চা হয়েছে এটাও দেখে সাথে সাথে দরজা বন্ধ করে দেয়, কারণ আশেপাশে নামগিও ছিল। নামগিও বলে আর কাউকে কি খুঁজে পেলে? মিয়ঙ্গি নামগিওকে বলে না, এখানে আর কেউ নেই, একজন ছিল তাকে আমি মেরে দিয়েছি। আর এটা বলে নামগিওকে নিয়ে অন্যদিকে চলে যেতে শুরু করে। কিন্তু জুনহির প্রচন্ড খারাপ লাগে, কারণ ও জানতে পেরেছে অলরেডি পাশ করে গিয়েছে মিয়ঙ্গি, কিন্তু তারপরেও কেন ও হত্যা করে বেড়াচ্ছে? ওর কি টাকার এতই প্রয়োজন? ও কি নরপশু হয়ে গেল? এদিকে হিয়নজো যে ওদেরকে বাঁচানোর জন্য এসেছিল, ও যদি ওই পথ দিয়ে বেরিয়ে যেত তাহলে আজকে এভাবে মরতো না, সেজন্য এত খারাপ লাগে জুনহির। এদিকে গিহানকে দেখানো হয়। গিহান কিন্তু অবশেষে খুঁজে পেয়ে গিয়েছে দেহকে। ও এবার দেহকে মারার চেষ্টা করে, আর ওদিকে ওর গলা থেকে যে চাবিগুলো ছিল সেই চাবিগুলো গিয়মজা নিয়ে নেয়। গিয়মজা জুনহিকে বলে মনে হয় আশেপাশে কোথাও একটা এক্সিট ডোর আছে, আমাদের মনে হয় যে ওখানে যাওয়া উচিত, তাহলে হয়তো খেলাটা সম্পূর্ণ হওয়ার আগেই আমরা বেরিয়ে যেতে পারবো এবং বেঁচে যেতে পারবো। এদিকে আমরা প্লেয়ার 100কে দেখতে পাই। ওরা খুঁজে খুঁজে সেই রুমে চলে এসেছিল যেখানে 3টা চাবি দিলেই দরজা খুলে যাবে। তো এখানে ওরা আসে আর এক্সিট ডোর দেখতে পায় এবং দরজাটা খুলেও যায়। সামান তো সেই খুশি হয়েছে এবং গডকে 1000টা শুকরিয়া জানাচ্ছে, কিন্তু প্লেয়ার 100 ওকে ভিতরে ঠেলে দিয়ে নিজেই বাইরে বের হয়ে যায়, আর বাইরে থেকে দরজাটা লক করে দেয়। আর যাওয়ার আগে একটা চাবি নিয়ে গিয়েছিল। সামান এত বেশি করে ট্রাই করে, কিন্তু তারপরেও এই দরজাটা খুলতে পারে না। সামান বারবার গালাগালি করতে লাগে প্লেয়ার 100কে যে ওকে এভাবে ফাঁসিয়ে দিয়ে গেল। ভালোই হয়েছে। এদিকে আমরা মিনসুকে দেখতে পাই। মিনসু তখন এখানে আসে, আর মিনসু হ্যালুসিনেট করছিল। ওদিকে গিয়ানের তো একমাত্র টার্গেট দেহ, ও ওকে মারতে শুরু করে।
আর মারতে মারতে ওকে এক পর্যায়ে অনেক আঘাত করে ফেলে। আর এদিকে এরা দুজন রুম ছেড়ে বের হচ্ছিল, যদিও এদের এখন প্রোটেকশন দেওয়ার মতো আর কেউ নেই, দুজনেই অসহায়। আর তখনও 3 মিনিটের মতো সময় ছিল, গেমটা প্রায় শেষের পথে। আর এই মুহূর্তেই সামান ধরা পড়ে যায় এবং সে মিনসুকে বশ করার চেষ্টা করে। মিনসু তখন কাঁদতে কাঁদতে বলে, তোমরা কি সেমিকে দেখেছো? ওর একটু চুলটা লম্বা করে, ও অনেক লম্বা আর চিকন। ঠিক তখনই ও হ্যালোসিনেট করে যে ওর সামনে নাম গিয়েও দাঁড়িয়ে আছে আর ওকে অনেক খোটা দিচ্ছে, অনেক ছোট করছে। আবার এটাও দেখতে পায় ওর সামনে একটা সামান দাঁড়িয়ে আছে, কিন্তু এই সামান ওকে উল্টোপাল্টা কথা বলে ও সামানকেই মেরে দেয়। তারপরে দেখে যে না, ওর চোখের সামনে বসে আছে সেমি। তবে এটা ছিল ওর হ্যালোসিনেশন, ও সামানকেই মেরে দিয়েছে। কিন্তু ও যখন হ্যালোসিনেট করছে যে ও সেমিকে মেরেছে, তখন ও অনেক বেশি কষ্ট পায় আর বসে বসে কান্নাকাটি করতে লাগে। এরপর আমরা সেই রুম দেখতে পাই যেখানে ওরা দুজন এসে পৌঁছে গিয়েছিল ভালোভাবেই, এবং এখানে ওদের কাছে সেই 3টা চাবি আছে যা দিয়ে দরজাটা খুলতে পারবে। তবে ঠিক তখনই আমরা ইয়নসিককে দেখি ও এখানে চলে এসেছে। খেলাটা আর অল্প একটু টাইম আছে, ইয়নসিক এখনো কাউকে মারতে পারেনি। তো ওকে যদি এই খেলায় জিতে থাকতে হয় তাহলে কাউকে একটা মারতে হবে। ওর মাকে ও সরে যেতে বলে কারণ ও জুনহিকে মারতে চায়, কিন্তু ওর মা বলে, দেখো জুনহি কেবলমাত্র মা হয়েছে, ও সন্তানের এখন ওকে প্রয়োজন, তুমি চাইলে আমাকে মারতে পারো, কিন্তু ওর ছেলে তো মাকে মারবে না। এদিকে দেহ তখনও পালাচ্ছিল, ও আবার সেরকম একটা রুমের ভিতরে আসে যেখান থেকে ও নিচে পড়েই যাচ্ছিল। আর ওকে এসে এবার ধরে ফেলে গিহান। গিহান ওকে মারতে মারতে চরমভাবে আঘাত করে আর একটা সময় ওকে মেরে ফেলে, কারণ টাইম প্রায় শেষ হয়ে এসেছে। আর এদিকে ইয়নশেক মারতে যাচ্ছিল জুনহিকে, কিন্তু ওর মা বারবার রিকোয়েস্ট করে আর জুনহিকে মারতে বারণ করে। আর জুনহি ওই দরজাটা খুলে পালানোর চেষ্টা করলে তখনই ওর সামনে চলে আসে ইয়নশিক। ইয়নশিক ভয় দেখালে জুনহি খুব ভয় পেয়ে যায়, কিন্তু পিছন থেকেই তখন ইয়নশিককে ওর মা গিয়মজা মেরে দেয়। ওর মায়ের কাছে একটা চুলের হেয়ারপিন ছিল আর সেটা দিয়ে ছেলেকে স্টাফ করে দিয়েছে, কারণ ও চায় না এখন জুনহি মারা যাক। ঠিক তখনই খেলাটা শেষ হয়ে যায়। ছেলে তার মাকে বলে, তুমি এটা কেন করলে মা? গিয়মজা তখন ইয়নশিককে জড়িয়ে ধরে আর ঠিক তখনই সোলজাররা নেমে আসে আর ওরা যেসব রেড ড্রেস পরা লোকজন কাউকে মারতে পারেনি তাদেরকে শুট করতে লাগে আর একে একে মেরে ফেলে। একজন সোলজার মারতে এসে লাল গ্রুপের সদস্য তাকেই মেরে দিচ্ছিল, কিন্তু পিছন থেকে অন্য একজন সোলজার এসে রেড গ্রুপের তাকে মেরে দেয়। আমরা দেখতে পাই যে এখানে ইউনিফর্ম পরে যে লোকটা ছিল ইনি আসলে ভিআইপি গেস্টদের ভিতরকার একজন। ওরা মজা নিতে এখানে এসেছে, আর যে মেয়েটা ওকে মেরে দিয়েছিল সেই মেয়েটাও ভিআইপি দলেরই সদস্য। এখানে আমরা আরো 2জন ভিআইপি গেস্ট দেখতে পাই। এরপরে সিন কাট হয় আর আমাদের দেখানো হয় যারা বেঁচে ফিরেছে তাদের সবাইকেই ভিতরে আসার অনুমতি দেওয়া হয়েছে। এদিকে নাম গিয়েও তার যে নেকলেসটার ভিতরে ড্রাগ ছিল সেটা হারিয়ে ফেলেছে। সে বাহিরে যেতে চাইছিল, কিন্তু সোলজার জানিয়ে দেয় যে বাহিরে আর কেউ যেতে পারবে না। ওই নেকলেসটা তো ছিল মিনসুর হাতে, মিনসু ওই নেকলেসটা দেখতে দেখতে আসছিল। ফাইনালি গিয়মজা এবং জুনহি তারা দুজনের ভিতরে প্রবেশ করে, আর ওদের দুজনের জন্যই ওয়েট করছিল মূলত মিয়ংহি। তবে মিয়ংহির এরকম সাহস ছিল না যে এখন সে তার গার্লফ্রেন্ডের কাছে যাবে। তার বাচ্চার যে বাবার সেটাও কাউকে বলার সাহস করে না। তো এই মুহূর্তে আর মাত্র সদস্য সংখ্যা ছিল 25 জন, আর পার পার্সনের জন্য ডলার জমা হয়েছে 1.72 বিলিয়ন করে। এদিকে গিহানকে আবারও হ্যান্ডকাপ লাগিয়ে বসিয়ে রাখা হয়েছে। ওদিকে আমরা ভিআইপি গেস্টদের দেখতে পাই, এরাই কিন্তু একটু আগে সোলজার সেজে সবাইকে গুলি করতে করতে যাচ্ছিল। যাই হোক, ওরা এখন ফিরে এসেছে আর ফ্রন্টম্যানকে জানাই যে এই মুহূর্তে গেমটা আমরা খুবই এনজয় করছি আর খুব ভালো লাগছে। ফ্রন্টম্যান বলে যে এখন আবার ভোটিং শুরু হবে, কয়জন খেলার পক্ষে আর কয়জন বিপক্ষে। নামকিওকে দেখতে পাই ও এবার আর খেলাটা খেলতে চায় না, তাই ও বিপক্ষে ভোট দেয়। কিন্তু মিনসু এই খেলাটা এখন চালিয়ে যেতে চায়, তাই ও পক্ষে ভোট দেয়। এরপরে ভোট দিতে আসে গিয়মজা। গিয়মজা এই খেলাটা আর চালিয়ে যেতে চায় না, সেও বিপক্ষেই ভোট দেয়। গিয়মজার খুব খারাপ লাগছিল, কারণ একটু আগেই সে তার ছেলেকে নিজের হাতে মেরেছে। এরপরে সে ফিরে আসে আর দলের সবাইকে বলে যে তোমরা প্লিজ এই খেলাটা আর চালিয়ে যেও না, এভাবে যদি খেলাটা চলতে থাকে তাহলে আমরা কেউ বাঁচবো না। আমার বয়স অনেক হয়েছে, আমি পৃথিবীতে অনেক কাল বেঁচেছি, আমি এখানে মরে গেলেও যা, বাইরে মরে গেলেও তা। কিন্তু দেখো ওই মেয়েটির দিকে, জুনহি, ও কেবল একটা বাচ্চা সন্তান প্রসব করেছে, ওর তো বাঁচার অধিকার আছে তাই না? ও যদি মরে যায় ওর বাচ্চাটার কি হবে? তোমরা প্লিজ এই খেলাটা এবার বন্ধ করো, এটা একটা মরণ খেলা। কিন্তু তারপরেও দেখা যায় যে খেলাটা চালিয়ে যাওয়ার পক্ষে আরো অনেক বেশি লোক পড়ে আছে।
এদিকে আমাদের দেখানো হয় সেই অপারেটিং রুম যেখানে হিজিবিজি অবস্থায় ছিল এবং এখানে দুইজন সোলজার নিজেদের ভিতরে কথা বলে বলছিল যে এখানে কিছু একটা ঘাপলা তো আছেই। খেলাটা যারা চালিয়ে নিয়ে যেতে চায় তাদের সংখ্যা ছিল 16 আর যারা খেলাটা বন্ধ করতে চায় তাদের সংখ্যা ছিল 8। আর এখানে আরো একটা ভোট ছিল যেটা গিহানের, কিন্তু গিহান তো ভোট দিতে যায় না কারণ ওর ভোটটা দিলেও সেই তো খেলা চালিয়ে যেতে হতো। যাই হোক, ভিআইপি গেস্টদের দেখানো হয়, তারা বলে চোখের সামনে তারা তাদের এইসব বন্ধুদের মরতে দেখেছে, তারপরেও তারা খেলাটা চালিয়ে যেতে চাচ্ছে। আসলেই মানুষের লোভ আর স্বার্থপরতার দুনিয়া এটাই। এদিকে আমাদের সোলজার নাম্বার 16কে দেখানো হয়, যার হাতে একটা রিং ছিল। সে এসে তার কক্ষে প্রবেশ করে। মূলত এই 16 নম্বর সোলজারকে নিয়ে একটু কাহিনী হচ্ছে। ডেপুটি কমান্ডার বলে ওকে একটু ভালো করে ট্র্যাক করার চেষ্টা করো, কারণ ডেপুটি কমান্ডার অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে যে অপারেটিং রুমে এদের নিজেদের ভিতরের কেউ একজন গিয়ে কোনো কিছু তাণ্ডব চালিয়েছে আর সেখান থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করেছে। ঠিক তখনই এখানে নোল চলে আসে আর বলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন অপারেটিং রুমের ওই অবস্থা ঠিক কে করেছে। সিন কাট হয় আর আমাদের আইল্যান্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই জুনহো এখনো পর্যন্ত লোকেশনটা খুঁজেই চলেছে। আপনারা অলরেডি জানেন যে একে কতটা ইউজলেস দেখানো হচ্ছে এই ড্রামাতে। ফেসবুকে গেলেই দেখবেন একে নিয়ে প্রচুর মিম ভাইরাল হচ্ছে, কারণ ওকে প্রচুর ইউজলেস ওয়েতে সাজানো হয়েছে। এই কোনো কাজেরই না, কারণ এখনো লোকেশনটা খুঁজে পাইনি। আর এদিকে আমরা গিহানের সামনে এসে দাঁড়াতে দেখি গিয়মজাকে। গিয়মজার মনে অনেক আফসোস ছিল, কারণ সে তার নিজের ছেলেকে মেরেছে। সিন কাট হয় আর আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন পার্কের বাড়িতে এসেছিল ওশিক। ওশিক মূলত এখানে এটা দেখতে এসেছিল যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। সিন আবারও কাট হয় আর আমরা নৌলকে দেখি নৌলের কাছে একটা চাবি পাঠিয়েছিল ডেপুটি কমান্ডার। আসলে নৌল এখান থেকে পালাতে চায় আর সাথে করে নিয়ে যেতে চায় একজনকে, আর সেজন্য সে ডেপুটি কমান্ডারের মাথায় বন্দুক ঠেকিয়ে ওই চাবিটা আদায় করে নিয়েছে। সিন আবারও দেখানো হয় যে এই প্লেয়ারগুলো যেখানে বসেছিল সেখানকার। তখনও সকাল হয়নি আর আমরা দেখতে পাই কফিন নিয়ে কিছু সোলজার এদিকেই আসছে। আর এটা দেখে গিয়ান অনেক অবাক হয়ে যায় যে কে মারা গেল। ঠিক তখনই দেখা যায় যে গিয়মজা নিজেই ফাঁস দিয়ে মরে গিয়েছে। সে যে তার ছেলেকে মেরেছে এই অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সেজন্য সে আর কোনো কিছুর অপেক্ষা করেনি, বরং নিজের জীবনটা দিয়ে দিয়েছে। গিয়মজা মরে যাওয়াতে মিয়ংহির অনেক খারাপ লাগে, কারণ মিয়ংহি এতক্ষণ ধরে দেখাশোনা করছিল জুনহির। যদিও এই ছেলেটা একটা রেড ফ্ল্যাগ, তো ও মরে যাওয়ার পরে সবার পার পার্সন এখন টাকা দাঁড়ায় 1.8 বিলিয়ন করে। হঠাৎ করে গিহান যেন আরো বেশি হতাশ হয়ে পড়ছিল যে এই খেলাটা তাহলে সে বন্ধ করতেই পারবে না। ওদিকে দেখানো হয় যে অপারেটিং রুমে 246 নম্বর ইউনিফর্ম পরে যে শুয়ে আছে সে আসলে 246 নম্বর প্লেয়ার নয়, বরং সে আসলে ডক্টর। তাকে নৌল মেরে রেখে তার ইউনিফর্মটা নিয়ে এখান থেকে পালিয়েছে। অর্থাৎ শুধু 16 নম্বর যে ইউনিফর্মটা পরে আসছে একজন সোলজার, সে এখানকার কোনো সোলজার নয়, বরং সে একজন প্লেয়ার। আর সেই ছিল 246 নম্বর প্লেয়ার যে এখন ছদ্মবেশে আছে। এদিকে ওশিককে দেখানো হয়। ওশিক ক্যাপ্টেন পার্কের বাড়িতে এসে কিছু ছবি দেখতে পায়, যেখানে একটা ছবি সে রিক্রুটারের সঙ্গে দেখতে পায়। এই তো সেই লোকটা, যে লোকটা সবার সঙ্গে দেখজি খেলে আর তাদেরকে ইনভাইটেশন কার্ড দিয়ে স্কুইড গেমে নিয়ে আসে। সাথে সাথে ওর মনে পড়ে যায় এই লোকটাই তো ওশিকের প্রধানকে মেরেছিল, আর ওশিক ওই লোকটাকেও মরতে দেখেছে। যাই হোক, এখন ওশিক ওখান থেকে বাইরে বের হয়ে যখন আসছিল তখন সে একটি গর্ত দেখতে পায় আর তার ভিতরে অনেক টাকা দেখতে পায়, আর সাথে সাথে একটা ইউনিফর্মও দেখতে পায়। ওর সাথে সাথে বোঝা যায় যে ক্যাপ্টেন পার্ক আসলে স্কুইড গেমেরই একজন লোক। ঠিক তখনই সেখানে পুলিশ আসে আর এখান থেকে ওশিককে ধরে নিয়ে যায়, কারণ সে বিনা পারমিশনে একজনের বাড়ি ঢুকেছে। এদিকে আমরা 222-কে দেখতে পাই আর 456-কে দেখতে পাই। ওরা দুজন আসছিল পরবর্তী গেমের জন্য, কিন্তু জুনহির পায়ে এখনো সেই প্রচন্ড ব্যথা ছিল, ভালো করে হাঁটতেও পারছিল না। এদিকে ভিআইপি গেস্টদের দেখানো হয় যারা বাজি ধরছিল। এখানকার একজন ভিআইপি গেস্ট বলে যে 222 এর ভিতরে কিছু একটা ব্যাপার আছে, আমার মনে হয় সে জিতবে, আমি তাকে নিয়ে বাজি ধরলাম। আর বাকি 4জন ভিআইপি গেস্ট বলে তুমি কি পাগল হয়েছো যে তাকে নিয়ে বাজি ধরছো? দেখছো না তার কোলে বাচ্চা, তাছাড়া তার পা ভেঙে গিয়েছে, সে কিভাবে জিতবে? কিন্তু এই লোকটি তখন বলে জানো একটা কথা আছে, ঈশ্বর সব জায়গায় একসঙ্গে থাকতে পারেন না, তাই তিনি পৃথিবীতে মায়েদের পাঠিয়েছেন। মায়েদের ভিতরে এরকম কিছু শক্তি তো অবশ্যই আছে, আর আমার মনে হয় 222 শেষ পর্যন্ত জিতে যাবে। আর এই কথা শুনে বাকিরা হেসে বলে দেখা যাক তাহলে, আচ্ছা কেমন হয় যদি তার বাচ্চাকেও আমরা এই খেলার ভিতরে ইন করে নেই। এরপরে আমাদের দেখানো হয় পরের রাউন্ড, যেখানে এমন একটা খেলা খেলতে হবে যেখানে সবসময় একটা দড়ি ঘুরতে থাকবে, আর সেই দড়ি ঘোরার টাইমে ওদেরকে একটা ব্রিজ পার হয়ে যেতে হবে। এদিকে পা ভেঙে গিয়েছিল জুনহির, ও কোনোভাবেই এই খেলাটা কিভাবে খেলবে বুঝতে পারে না। এদিকে যারা বাজি ধরেছিল জুনহিকে নিয়ে সেই লোকটিও বলে
এই রাউন্ডে ওর পাটা ভেঙে গেল। আর এই রাউন্ডে এরকম একটা খেলা খেলতে হবে, আমার মনে হয় 2-2 এই রাউন্ডে আর পারবে না। যদিও আমি তাকে নিয়ে বাজি ধরেছি, দেখা যাক কি হয়। এখানে আমরা দেখতে পাই দুই প্রান্তের দুটো দলকে দাঁড় করিয়ে রাখা হয়েছে আর তাদের হাতে স্টোন টাইপের দড়ি দেওয়া, আর সেটা অনবরত ঘুরতে থাকবে এবং তাদেরকে ওই যে চিকন ব্রিজ এটা পার হয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হবে। এদিকে মিনসুকে দেখতে পাই, মিনসুর হাতেই তো সেই নেকলেসটা ছিল যার ভিতরে আর অবশিষ্ট মাত্র একটা ড্রাগ ছিল। এদিকে ওই নেকলেসটার জন্য কিরকম পাগল মতো হয়ে যাচ্ছিল নামকিও। জুনহি গিহানকে বলে, যেহেতু এই খেলাটা আমাদেরকে আলাদা আলাদা করে খেলতে হবে, তাই আমি এখানে আমার বাচ্চাকে শুয়ে রেখে যাব আর তারপরে ওই পাশে যাওয়ার পরে খেলা শেষ হলে বাচ্চাকে নিয়ে নেব। ঠিক তখনই এখানে একজন সোলজার আসে আর জানায় আপনার বাচ্চাকে নিয়ে খেলতে হবে, কেউ যদি এপারে থাকে তাহলে তাকে মেরে ফেলা হবে। এই কথা শুনে গিহান খুবই রেগে যায় আর বলে, একটা বাচ্চাকে নিয়ে খেলতে হবে? বাচ্চাকেও কি তোমরা এই খেলার ভিতরে ঢুকিয়ে নিচ্ছ নাকি? সোলজার বলে, বলেই দিয়েছি, রুল এটাই, যে এপাশে থাকবে সে মারা পড়বে, তাই ওই বাচ্চাটাকে নিয়েই খেলতে হবে। আর এখানে এই ভিআইপি গেস্টরা বলে, এবার তো খেলা জমে যাবে, দেখা যাবে যে বাচ্চাটা ঠিক কিভাবে পার হয়ে যায়। এবার 20 মিনিট এটার টাইম দেওয়া হয়েছিল, ওই লাঠিটা ঘুরতে থাকবে আর এই 20 মিনিটের ভিতরে এখানে থাকা সমস্ত পার্টিসিপেন্টদের ওই পাশে যেতে হবে। এদিকে মিনসুকে এসে নামকিও বলে, তুমি কি আমার ওই নেকলেসটা দেখেছো যেটা থানোস আমাকে দিয়েছিল আর যার ভিতরে ড্রাগ ছিল? মিনসু তখন হেসে বলে, এটাই তো, তাই না? নামকিও তখন মিনসুর পায়ে পড়ে, কিন্তু তারপরেও ওই ড্রাগ নেকলেসটা ওকে দেওয়া হয় না। মিনসু ওটা ছুঁড়ে দূরে ফেলে দেয় আর বলে, যদি তুমি ওটা নিতে চাও তাহলে যাও, এখনই খেলায় অংশগ্রহণ করো আর ওটা গিয়ে নাও। আর নাম গিয়ে ওই নেকলেসটার জন্য পাগল হয়ে যাচ্ছিল আর তাই সে লাফিয়ে ওখানে যেতে শুরু করে। সেই প্রথম পার্টিসিপেন্ট ছিল। এবার ও প্রথম দিকে তো ভালোই লাফ মারছিল, এবার আস্তে আস্তে ওই নেকলেসটার কাছেও পৌঁছে যায়। নেকলেসটা ওর ন্যায় ঠিকই এবং এতক্ষণ সবই ঠিক ছিল, কিন্তু যখনই নেকলেসটা ও ওপেন করে ঠিক তখনই দেখা যায় ওর ভিতরে আর একটাও ড্রাগ অবশিষ্ট ছিল না। আর এটা দেখেই ও ডিপ্রেশনে পড়ে যায় আর সাথে সাথে নিচে ধাক্কা লেগে পড়ে যায়, কারণ ও তাল মিলিয়ে আর লাফটা দিতে পারেনি। আর এই প্রথম পার্টিসিপেন্টের মৃত্যু হয়ে যায়। তো এখনো বাকি রইল প্রায় 24 জন আর বাচ্চাকে দিয়ে 25 জন। তো এখানে গিহান বলে, তুমি চিন্তা করো না, তোমার বাচ্চাকে নিয়েই আমি লাফিয়ে যাব আর তোমার বাচ্চাকে আমি ঠিক ওই প্রান্তে নিয়ে যাব আর তোমাকে কথা দিচ্ছে আমি ফিরে এসে তোমাকেও নিয়ে যাব। তো এখন গেস্টরা, মানে যারা ভিআইপি গেস্ট খেলা দেখছিল, তারাও অবাক হয় আর বলে, দেখা যাবে যে 4, 5, 6 কিভাবে ওই বাচ্চাটাকে নিয়ে পার হয়, একা পার হয় কতটা কষ্টসাধ্য, আর তারপরেও বাচ্চাকে নিয়ে পার হচ্ছে, যেটা আসলেই কষ্টের ব্যাপার। তখনই দেখা যায় যে ব্রিজের মাঝখানে এরকম একটা জায়গা আছে যেখানে ব্রিজ ফাঁকা হয়ে আছে, তো লাফিয়ে ওই পাশে যেতে হবে। কিন্তু গিহান একই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লাফ মারছিল, তবে একসময় সে ওই পাশে পৌঁছে যেতে পেরেছে এবং গিহানের নিজের দৃঢ় মনোবল থাকার কারণে সে একসময় বিজয়ী হয়ে যায়। আর এতে ভিআইপি গেস্টগুলো বলে, দেখেছো বাচ্চাটা কিন্তু ঠিকই পার হয়ে গেল। 4, 5, 6 কে পুনরায় এই খেলা খেলতে দেওয়ার জন্য আসলে খেলাটা আরো বেশি জমে উঠেছে। ভিআইপি গেস্টদের বেশ ভালোই লাগছিল। এরপরে পুনরায় সমস্ত প্লেয়াররা আবারও লাফ দিতে দিতে যেতে শুরু করে। আর এবার প্রথমে ছিল 96 নম্বর প্লেয়ার। সে যখন পার হয়ে চলে যায় ঠিক তখনই আর বাকি যেসব প্লেয়ারগুলো ওখানে চলে যাচ্ছিল সেসব প্লেয়ারদের ও ধাক্কা দিয়ে নিচে ফেলে দিচ্ছিল, আর এটা ছিল খুবই খারাপ একটা ব্যাপার। এবার গিহানোকে বলে, এই তুমি করছো কি? ওরা তো সবাই পার হয়ে যাচ্ছে কিন্তু তুমি ওদেরকে ধাক্কা কেন মারছো? 96 নম্বর প্লেয়ার তখন বলে, আমি তো খেলা করছি আর এটাই তো মজা, যত বেশি মানুষ মরবে তত বেশি আমাদের ভাগের টাকা বেড়ে যাবে, এখানেই যদি সবাইকে ফেলে দিতে পারি তাহলে পরের রাউন্ডের খেলাটাও আর খেলা লাগবে না। গিহান এতে প্রচন্ড রেগে যায় আর বলে, একটা মানুষ কতটা লোভী আর স্বার্থপর হতে পারে। এবার 100 নম্বর প্লেয়ার অনেক ভয় পাচ্ছিল, কারণ এই 96 নম্বর প্লেয়ার যদি তাকেও ধাক্কা মেরে ফেলে দেয় তাহলে তো সে মরে যাবে। আর এদিকে আমাদের দেখানো হয় মিয়ঙ্গিকে। মিয়ঙ্গি এখনো পর্যন্ত লাফাতে যায়নি। সে যাওয়ার আগে একবার আসে জুনহির কাছে আর জুনহিকে বলে যে, এখনো কেন বসে আছো, চলো যাই, নাকি এখানে মরতে চাও? জুনহি তখন বলে, আমার পাকে দেখেছো, আমার পায়ের কি অবস্থা? এখন এসেছো ভালোবাসা দেখাতে? যদি ভালোবাসা দেখাতেই হয় পারবে তোমার কাঁধে করে নিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে? সেটা তো তুমি কখনোই পারবে না, আর তাই আমার জন্য ওয়েট না করে নিজেই চলে যাও। তো তখন মিয়ঙ্কি ওকে একা রেখে চলে আসে, কারণ সময় অলরেডি ফুরিয়ে আসছিল। তো সময় ফুরানোর কিছুক্ষণ আগেই ওরা প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়। জ্ঞান তখন জুনহিকে বলে, আমি তোমার কাছে আসছি আর আমি তোমাকে অবশ্যই ওখান থেকে নিয়ে আসবো, কিন্তু জুনহি বলে, আর বেশি সময় নেই, তুমি প্লিজ আমার জন্য এসো না, কারণ তাহলে তুমিও মারা পড়বে আর আমিও মারা পড়বো। আর মাত্র 10 সেকেন্ডের মতো সময় ছিল। আর জুনহি বলে, আমার মেয়েটাকে তোমার হাতেই দিয়ে গেলাম। এটা বলে জুনহি নিজেই ঝাঁপ দিয়ে দেয় আর জুনহি ওখানেই মারা যায়। এখানে সিন কাট হয় আর আমরা নউলকে দেখতে পাই। নউল সেই 2, 4, 6 নম্বর প্লেয়ারটিকে নিয়ে পালাচ্ছিল। এদিকে ভিআইপি গেস্টদের দেখানো হয়। ভিআইপি গেস্টরা বলে, শেষে কিনা 2-2 হেরে গেল, এটা কি কিছু হলো? আমি তো ওকে নিয়ে বাজি ধরেছিলাম। বাকি 4 জন ভিআইপি গেস্ট বলে, এখন তাহলে ওর বাচ্চাটাকে
বাচ্চাটাকেও মেরে ফেলা হোক। ফ্রন্টম্যান বলে তার কোনো দরকার নেই, ওকেও আমরা খেলাতে ইন করে নিব, এখন থেকে তার মায়ের জায়গায় সেই খেলবে। সো এখন 2-2-2 মারা যায়নি, বরং ওই বাচ্চাটাই 2-2-2। ওর মা যেহেতু মারা গিয়েছে তাই মায়ের জায়গায় সমস্ত টাকার ভাগ ওই পাবে, আর বাকি খেলাটা ওকেই খেলতে হবে। এদিকে আমরা দুজন লোককে দেখতে পাই যারা নিজেদের ভিতরে কথোপকথন করছিল আর বলছিল এখন অনেকেই মারা গিয়েছে আর সবাইকে বাদ দিয়ে আর 8জন খেলোয়াড় বাকি আছে। এখন যদি টাকার পরিমাণ হিসাব করা হয় তাহলে আমরা পার পারসন 5.6 বিলিয়ন করে টাকা পাবো। আমার মনে হয় খেলাটা এখানেই শেষ করা উচিত। কিন্তু দেখা যায় তখনই সোলজার এসে জানায় যে এখনো 9জন প্লেয়ার বাকি আছে আর পার পারসন 4.9 বিলিয়ন করে টাকা পাবে। এতে সবাই অবাক হয়ে বলে 9জন কেন, 8জন না? শেষে তো 2-2-2 মানে জুনহিও মারা গেল। তখন সোলজার বলে না, 2-2-2 বেঁচে আছে। তো 2-2-2 বেঁচে আছে মানে জুনহির বাচ্চা এখন খেলবে নাকি? ওইটুকু বাচ্চার কি কোনো বিবেক বুদ্ধি, ও কি কোনো কিছু পারে নাকি? ও কিভাবে খেলবে? প্লেয়ার নম্বর 100 অনেক রেগে যায় আর বলে ওই বাচ্চাটাকেও মেরে ফেলা হোক, কারণ তার মা মারা গিয়েছে আর তাই তাকে বাঁচিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই। সবাই তাই বলে যে ওই বাচ্চাটা কি এখন টাকার ভাগ পাবে নাকি? ও তো এইমাত্র জন্মগ্রহণ করলো, ওর মা মরে গিয়েছে, তাহলে যেসব লোকজন মারা গিয়েছে তাদেরকেও টাকার ভাগ দাও। এতে সোলজার বলে যেহেতু ও বেঁচে আছে আর খেলার নিয়ম অনুযায়ী ওকে এখন খেলানো হবে, সেজন্য ওই এখন থেকে 2-2-2। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই অশিককে পুলিশ ধরে নিয়ে এসেছিল। অশিক পুলিশকে সব খুলে বলার চেষ্টা করে, কিন্তু পুলিশ এরকম আজগবি কথাবার্তা বিশ্বাস করে না। আর এদিকে জুনহোকে দেখতে পাই সে এখনো খুঁজে বের করার চেষ্টা করছে কোথায় স্কুইড গেম খেলাটা হচ্ছে, এবং ও এই মুহূর্তে জানতে পেরেছে যে ক্যাপ্টেন পার্ক আসলেই খুনি। ক্যাপ্টেন পার্ক আসলে তার ভাইয়ের হয়ে কাজ করছে। কিন্তু এই কথা আগে অশিক ওকে বলেছিল, তখন সে সন্দেহ করেনি। যখন তার সমস্ত সোলজারদের এই ক্যাপ্টেন পার্ক মেরে দিয়েছি তখন শেষ বেলায় এসে সেও ক্যাপ্টেন পার্ককে মেরে দেয়। এদিকে একজন সোলজার এসে দুধ গুলে খাওয়াচ্ছিল ওই বাচ্চাটিকে, কারণ আজকে সবাইকে ভিআইপি ড্রেস দেওয়া হয়েছে আর অনেক ভালো খানাপিনাও দেওয়া হয়েছে। এদের সবাইকে ভালো করে খাওয়ানো হচ্ছিল, কারণ আর মাত্র একটা রাউন্ড বাকি আছে। এখনো বাকি ছিল 9জন প্লেয়ার, আর এই 9জন প্লেয়ারের এখন একটা ভোট নেওয়া হবে যে ওরা খেলাটা চালিয়ে যেতে চায় নাকি খেলাটা এখানেই শেষ করতে চায়। তো এর ভিতরে অধিকাংশই খেলা এখনো চালিয়ে যাওয়ার পক্ষে ছিল। মিয়ংই প্রথমে ভোট দিতে আসে আর সে প্রথমে হ্যাঁ ভোট দেয়, কারণ সে খেলাটা চালিয়ে যেতে চায়। ওদিকে আমাদের আইল্যান্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা 16 নম্বর সোলজার আর 246 কে দেখতে পাই। তো এখানে ডেপুটি কমান্ডার নৌলকে কল দিয়ে বলে যে এই মুহূর্তে তুমি ফিরে এসো, আর তুমি যদি ফিরে না আসো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ 246 কে তা আমি জানি তুমি এই প্লেয়ারকে নিয়ে ভেগেছো তাই না? ওর মেয়ে একটা হাসপাতালে ভর্তি আছে আর সে অনেক বেশি অসুস্থ, তার মেয়ের কাছে তুমি তাকে পাঠাচ্ছ, এটাও আমি বুঝতে পেরেছি। তাই তুমি যদি ফিরে না আসো তাহলে ওর মেয়েকেই শেষ করে দিব। যেহেতু খেলাটা চালিয়ে যেতে হবে তাই গিহান অনেক বেশি চিন্তায় ছিল যে শেষ রাউন্ডে ঠিক কে কে মারা পড়বে। এদিকে মিনসো অনেকটা একা হয়ে গিয়েছে। প্লেয়ার 100 আরো 5 জনের সঙ্গে ভাব করে আর বলে আমরা একটা দল হয়ে খেলবো। আমাদেরকে আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে পরবর্তী রাউন্ডে আমাদের 3 জনকে মারতে হবে, আর তাই আমি ঠিক করেছি যে আমরা মিনসোকে মারবো, ওই বাচ্চাটাকে মারবো আর গিহানকে মারবো। তাহলে আমরা সবাই মিলে বাকি যে টাকা থাকবে সেই টাকা নিয়ে বাড়িতে চলে যেতে পারবো। সেই টাকা প্রায় 7.9 বিলিয়নের মতো হবে আর কি। তো ওরা এখন হাত মিলিয়ে নেয়। এদিকে নৌলকে ফিরে আসতে বলেছে ডেপুটি কমান্ডার, কিন্তু এটাই তিনি ক্ষান্ত হননি। তিনি আরো কিছু সোলজারদের কল করে এটা জানিয়েছে নৌল যদি ফিরে না আসে আর 246ও যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে যেন ওদেরকে মেরে দেওয়া হয়। এই সোলজারগুলো তখন বলে দুজনকে পেলে কি দুজনকেই মেরে দিব? ডেপুটি কমান্ডার তখন বলে হ্যাঁ দুজনকেই মেরে দিতে, কিন্তু নৌল ছিল অন্য রকমের মেয়ে। নৌল অনেক দূর থেকে একটা কিছু দেখে বলে যে এই পথ দিয়ে আমি আবারও ওই খেলার ভেন্যুতে ঢুকতে পারবো, আর নৌল ওই বরাবর উঠতে থাকে। অন্যদিকে সিন কাট হয় আর আমরা 456 অর্থাৎ গিহানকে দেখতে পাই। একজন সোলজার গিহানকে সোজা ফ্রন্টম্যানের কাছে নিয়ে আসে। ফ্রন্টম্যান ওকে বলে তোমার সঙ্গে আমার আলাদা করে কথা আছে, তাই এখানে বসে পড়ো। ফ্রন্টম্যান ওকে প্রথমে একটা ছুরি দেয় আর বলে এটা তুমি নিজের আত্মরক্ষার জন্য নিজের কাছে রাখতে পারো। আজকে রাত্রে হয়তো তোমাকে অনেকে মেরে ফেলার চেষ্টাও করতে পারে। এখন তোমরা মাত্র 9 জন আছো বাচ্চাটাকে দিয়ে, আর যদি বড় মানুষ হিসাব করি তাহলে 8 জন, কিন্তু ওরা হিসাব করছে যে তোমাকে বাচ্চাকে এবং মিনসুকে মেরে ফেলবে। তাই আমি বলি কি তুমি যদি তোমার কাছে এই ছুরিটা রাখো আর ফিরে গিয়ে ওদের সবাইকে ঘুমের ভিতরে মেরে দাও তাহলে তুমি আর বাচ্চাটা বাকি থাকবে, আর তোমরা কিন্তু খুব ভালোভাবেই বিজয়ী হয়ে এখান থেকে চলে যেতে পারো, কারণ 2 জন বাকি থাকলে আর খেলার অবশিষ্ট কেউ থাকে না। আর এরপরে সে তার মুখটাও দেখায়। গিহান তখন ফ্রন্টম্যানের মুখটা দেখে অবাক হয়ে যায়, কারণ ইনহো তো একবার প্লেয়ার সেজে ওদের সঙ্গে খেলেছিল, আর ইনহোই ফোন করে জানিয়েছিল যে সবাই মরে গিয়েছে, আমিও মরে যাচ্ছি। গিহান প্রচন্ড রেগে যায় আর বলে তুমি এতদিন আমাদের সঙ্গে ছলনা করেছো, আজকে তোমাকেই মেরে ফেলবো। ফ্রন্টম্যান তখন বলে তুমি যদি এখানে আমাকে মেরেও ফেলো তাতে কিছু যায় আসে না,
তার কারণ হলো আমি যদি মরে যাই তাহলে নতুন কাউকে এরা প্রধান বানিয়ে এই খেলাটা চালিয়ে যাবে। তাই আমি যেটা বলছি সেটাই করো, তুমি ফিরে যাও আর ছুরিটা নিয়ে বাকি সবাইকে মেরে দাও। তাহলে আগামীকালকের খেলাটা আর হবে না, কারণ বাচ্চাকে দিয়ে আর কি খেলাই বা হবে। তুমি আর ওই বাচ্চাটা যদি বেঁচে থাকো তাহলে সেটাই ভালো হবে। ওর মা ওর জন্য অনেক কিছু করেছে, তাই আমি বলি যে তুমি আমার কথা শোনো। ঠিক তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইনহো একবার খেলতে এসেছিল। ঠিক তখনই এই খেলার যে লিডার ছিল সে ওকে আলাদা করে ডেকে পাঠিয়েছিল আর ইনহোকে ঠিক এরকম একটা ছুরি দিয়েছিল আর বলেছিল যে আজকে রাত্রে ওরা সবাই তোমাকে মেরে ফেলতে চাইবে। এই ছুরিটা নিয়ে গিয়ে তুমি যদি আগেই ওদেরকে মেরে ফেলো তাহলে এই খেলার জয়ী তুমি হবে। তো সেদিন রাত্রেবেলা ইনহো গিয়ে তাদের সবাইকে মেরে ফেলে দিয়েছিল আর সেই খেলার উইনার সেই হয়েছে। যেহেতু সে একটু হার্টলেস টাইপের মানুষ তাই তাকেই পরবর্তীতে লিডার বানিয়ে দেওয়া হয়েছে। তাই সেম সুযোগ সে আজকে দিল গিহানকেও। তবে গিহান কি তার মতো কাজটা করবে? সে যেমন সবাইকে মেরে ফেলেছিল গিহানকে ওরকম সবাইকে মেরে ফেলবে? গিহান সবসময় হিউম্যানিটির কথা বলে। গিহানের পক্ষে আদৌ সম্ভব না সবাইকে মেরে ফেলা। গিহান শেষ পর্যন্ত কাউকেই মারতে পারে না। আর ইনহো এটা দেখে সত্যি অবাক হয় যে আসলে গিহান একজন মানুষ। যাই হোক, এরপরে আমরা 246-কে দেখতে পাই। নৌল ওকে একটা শিপ দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে সোজা সাউথ বরাবর যেতে, তাহলে ও পৌঁছে যাবে। আর তারপরে নৌল পুনরায় কিন্তু এই খেলার ভেন্যুতে ফিরে এসেছে আর এসেই সে ডেপুটি কমান্ডারকে তাক করে বলে 246 সম্পর্কে এখানে যত রকমের ফাইল আছে তার সব ডিলিট করে দিতে। ওই লোকটি তখন ডিলিট করে দিতে বাধ্য হয়। নৌল বলে আমার মনে হয় আরো কোনো কোর ফাইল আছে, সেগুলো ডিলিট করতে হবে। এদিকে এই 9 জন খেলোয়াড়কে নিয়ে আসা হয়। এদেরকে নিয়ে আসা হয়েছিল প্রায় একটা পরিত্যক্ত জায়গায়, যেখানে লিফটে করে ওদেরকে উপরে ওঠানো হয়। এখানে সিন আবার কাট হয় আর আমরা নৌলকে দেখতে পাই আর ওই ডেপুটি কমান্ডারকে দেখতে পাই। দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছিল। ডেপুটি কমান্ডার বলে অনেকক্ষণ ধরে তোমাকে সহ্য করছি, তুমি নর্থ কোরিয়া থেকে পালিয়ে এসেছো আর তা সত্ত্বেও আমি তোমাকে এখানে চাকরি দিয়েছি। আমার ভুল হয়ে গিয়েছে যে তোমাকে আমি সোলজারের চাকরি দিয়েছি। আসলে তোমাকে প্লেয়ার হিসেবে খেলালেই ভালো হতো, তাহলে তুমি অনেক আগেই মরে যেতে। আর তুমি কিনা এখন আমাকে মারতে এসেছো, সেটা কোনোভাবেই হবে না। ও আচ্ছা, তুমি ওই ছেলেটির প্রেমে পড়েছো তাই না? 246, তুমি তো আগে একটা পার্কে চাকরি করতে, সেখানে ওই ছেলেটিও চাকরি করতো আর সেই জন্য ওকে আর ওর মেয়েকে বাঁচানোর জন্য তুমি এটা করেছো, তাই ওকে পালাতে হেল্প করেছো। কিন্তু এটা তো কোনোভাবেই আমি সফল হতে দিব না। যেভাবেই হোক ওকে মারবো আর তোমাকেও এখানে মারবো। আমি শুনেছি তুমি নাকি তোমার কমান্ডারকে মেরে তারপরে পালিয়েছো নর্থ কোরিয়া থেকে, তো আজকে কি আমাকেও মারতে চাও নাকি? নৌল তখন একটু একটু করে এগোতে থাকে লিফটের দিকে, কারণ ওর পায়ে গুলি লেগেছিল আর ওর হাতে যে গানটা ছিল সেটা পড়ে গিয়েছে লিফটের ভিতরে। ওকে এভাবে একটু একটু করে এগোতে দেখে হাসে ফ্রন্টম্যান ডেপুটি কমান্ডার আর বলে যে এভাবে একটু একটু করে এগিয়ে তুমি কি ওই লিফটটা খুলবে নাকি? ওই লিফটটা তো আজকে আর খুলবে না, আর লিফটের ভিতরে গানও তুমি পাবে না, আমাকে মারতেও পারবে না। কিন্তু সৌভাগ্যবশত ওই লিফটটা খুলে গিয়েছিল। ওর ভিতরে থাকা যে গানটা ছিল সেটা নৌল নিয়ে নেয় আর সাথে সাথে ডেপুটি কমান্ডারকে ফায়ার করে দেয়। ডেপুটি কমান্ডার ওখানেই মারা যায়। সিন কাট হয়, আবারও আমাদের খেলার ভেন্যুতে নিয়ে আসা হয়। এখানে আমরা দেখতে পাই একটা চতুর্ভুজ, একটা ত্রিভুজ আর একটা বৃত্ত। এখানে 3টি আলাদা আলাদা স্তম্ভ আছে। তো প্রথমে ওদের চতুর্ভুজে নিয়ে আসা হয় আর চতুর্ভুজের ভিতর থেকে একটা রেড বাটন পাঠানো হয়। এই বাটনে যখনই ওরা চাপ দিবে ঠিক তখনই খেলাটা স্টার্ট হবে। তো বাটনে চাপ দেওয়ার পরপরই বাটনটা সবুজ হয়ে যায় আর খেলা স্টার্ট হয়ে যায়। ওদেরকে 15 মিনিট টাইম দেওয়া হয়েছে। এই 15 মিনিটের ভিতরে যে কোনো একজনকে এখান থেকে ফেলে মেরে ফেলতে হবে। গতদিন আমরা দেখেছিলাম যে এরা 6 জন এক দলে উপনীত হয়েছিল আর 6 জন মিলে জোট করে বলে যেভাবেই হোক গিহানকে আর বাচ্চাটাকে মারবে আর মিনসুকে মারবে। কিন্তু গিহানকে আর বাচ্চাটাকে একবারে মেরে ফেললে ওদেরকে আর একটা লোক কম পড়বে, কারণ ওরা যদি চতুর্ভুজের উপর থেকে 2 জনকে মেরে ফেলে তাহলে ওরা যখন ত্রিভুজে যাবে তখন না হয় মিনসুকে মেরে ফেললো, কিন্তু বৃত্তে যাওয়ার পরে আর কাকে মারবে? তাই ওরা নিজেদের ভিতরে সিদ্ধান্ত করে আর বলে যেভাবেই হোক গিহান আর বাচ্চাটাকে আলাদা করে ফেলতে হবে এবং আলাদা আলাদা স্তম্ভের উপর থেকে ওদেরকে ফেলে দিয়ে মেরে ফেলতে হবে। এরপরে ওরা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক গিহানকে বোঝাবে, কিন্তু তার আগে মিনসুকে এই রাউন্ডে ওদেরকে মেরে ফেলতে হবে, কারণ সময় দেওয়া আছে 15 মিনিট। সময় আর 4 মিনিটের মতো বাকি ছিল। কিন্তু কে মারবে মিনসুকে? মিনসু যদি কারো পা জড়িয়ে ধরে ঠিক তখনই সামনে এগিয়ে আসে মিয়ংই। মিয়ংই হাতে একটা রড নিয়ে বলে যে এটা দিয়ে ধাক্কা দিয়ে ওকে ফেলে দিব। আর মিনসু তখন হ্যালুসিনেট করছিল আর ওই রডটা নিজেই ধরে আর নিজে ধরে নিচে পড়ে যায়। সাথে সাথে মিনসুর মৃত্যু হয়ে যায় আর ঠিক এই মুহূর্তে টাইমটাও ওভার হয়ে যায়। এরপরে এখনো পর্যন্ত গিহান তো বেঁচে আছে। তো ওদের এক স্তম্ভ থেকে আর এক স্তম্ভে যাওয়ার জন্য একটা ব্রিজ করে দেওয়া হয়েছিল। এরপরে ব্রিজে করে পার হয়ে গিহান ওই পাশে চলে যায়, কিন্তু এরা গিহান আর বাচ্চাটাকে একসাথে ফেলতে পারবে না। তাই যেভাবেই হোক এবার গিহান আর বাচ্চাটাকে আলাদা করতেই হবে। তাই এবার এরা করেছে কি, আগে থেকে রেড বাটনটা চাপেনি,
যাতে খেলাটা স্টার্ট না হয় এর আগে থেকেই ওরা বাচ্চাটাকে আলাদা করার চেষ্টা করছে, যাতে ওরা গিহানকে আর বাচ্চাটাকে আলাদা করার জন্য পর্যাপ্ত টাইমটা পেয়ে যায়। কিন্তু নিজেদের ভিতরেও হাতাহাতি কম হয় না এদের। সিন কাট হয় আর নৌলকে দেখানো হয়। নৌল তো কমান্ডারকে মেরেই ফেলেছিল আর এবারও একটা স্টোর রুমে আসে আর সেখানে অনেকগুলো বুক দেখতে পাই। এদিকে আমরা দেখতে পাই যে ডেপুটি কমান্ডার যেসব লোকজনদের পাঠিয়ে দিয়েছিল 246-কে মারার জন্য তারা অলরেডি তাদের মিশন শুরু করে দিয়েছে। এদিকে এদের 6জনকে দেখানো হয়। এরা 6জন মিলে রক পেপার সিজার খেলতে থাকে যে কে আসলে গিহানের থেকে বাচ্চাটা আলাদা করার জন্য সামনে থাকবে। তো এখানে দেখা যায় যে 393 বা 53 এরকম কিছু হবে, ওই লোকটি সামনে থাকবে আর বাদ বাকি পিছনের সবাই ওকে শক্তভাবে ধরে রাখবে যাতে বাচ্চাটাকে ওরা আলাদা করতে পারে। আর এদিকে একটা রড নিয়ে রেডি আছে আগে থেকেই মিয়ংই, যাতে মিয়ংই আলাদা হওয়ার পরপরই গিহানকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। আমরা দেখতে পাই একদম সামনে যে লোকটা ছিল সে গিহানকে জড়িয়ে ধরেছে, মানে তার পা ধরে রেখেছে। গিহান সেই মুহূর্তে তার হাতে থাকা ছুরিটি বের করে আর সেই লোকটিকে ভয় দেখায়। ওই লোকটি তখন ভয় পেয়ে বলে যে আমাকে প্লিজ মেরো না, আমি তোমার দলে হয়ে কাজ করব। আর বাকি পিছনে সবাইও ভয় পেয়ে যেতে লাগে। ঠিক তখনই ওই লোকটিকে আলাদা করে ধাক্কা দেওয়ার চেষ্টা করে মিয়ংহি। মিয়ংহি ভেবেছিল যে টাইম অলরেডি ফুরিয়ে আসছে, এই মুহূর্তে যদি এই লোকটিকে মেরে ফেলা হয় তাহলে গিহানের কাছ থেকে বাচ্চাটা আলাদা করার আর কোনো প্রশ্নই আসে না। আর সেই জন্য মিয়ংহি ওই লোকটিকেই মেরে ফেলে। আর তারপরে এদের সবাইকে বলে আমি আর তোমাদের দলের হয়ে কাজ করব না, আমি গিহানের দলের হয়ে কাজ করব। এদিকে ওরা 4জন বেশ ভয় পেয়ে যায় আর বলে তুমি এভাবে দল চেঞ্জ করলে এটা তো আমাদের সাথে একটা বিশ্বাসঘাতকতা করা হলো, কারণ আমরা সবাইকে বিশ্বাস করেছিলাম। গিহান তখন বলে আমি কখনোই তোমাদের দলের হয়ে কাজ করিনি, কারণ ওই যে বাচ্চাটা গিহানের হাতে তার বাবাকে জানো, তার বাবা আসলে আমি। এতে সবাই অবাক হয়ে যায়, ওই বাচ্চাটার বাবা তুমি? ভিআইপি গেস্ট যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারাও অবাক হয়ে বলে নতুন টুইস্ট, আর এই টুইস্টের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। নাম্বার 100 বলে এবার তো তাহলে মরণ হয়েছে, কারণ ওদের ভিতরে কাউকে একটা মরে যেতে হবে। গিহান বেঁচে থাকতে তার বাচ্চাকে হয়তো মেরে ফেলতে পারবে না, সেজন্য ওরা ওদের ভিতরের একটা লোককে যার নাম্বার ছিল 39 তাকে মারতে শুরু করে আর বলে আমরা এই রাউন্ডে একে ফেলে দিব, তাহলে গিহানও মরবে না আর তোমার বাচ্চাও মরবে না, আর বাচ্চাকে দিয়ে আমাদের দিয়ে যত টাকা হয় তা আমরা ভাগ করে নিব নিজেদের ভিতরে। তাই নিজেদের ভিতরে আমরা ঝামেলা করতে চাই না, বরং এই নাম্বার 39-কে মেরে ফেলে তাকে ফেলে দেওয়া হোক। এবার বাকি থাকে আর 3জন, কারণ নাম্বার 39-কে অলরেডি অনেক মারধর করা হয়েছে। মিয়ংকি বলে কিন্তু তোমাদেরকেও তো আমি মেরে ফেলতে চাই, কারণ তোমাদের মারলে টাকার পরিমাণটা আরো একটু বেশি হবে না। এভাবে নিজেদের ভিতরে হাতাহাতি মারামারি শুরু করে দেয়, কারণ সবারই টাকার লোভ ছিল অনেক বেশি আর মিয়ংগির ছিল সব থেকে বেশি। এখানে এত বেশি মারামারি হয় যে বাকি 3জনই প্রায় নিচে পড়বার উপক্রম হয়। মিয়ংগি এবং গিহান মিলে 2জনকে মেরে ফেলেছে, কিন্তু এখনো একজনকে নিচে ফেলানো হয়নি। এবার চুজ করা হয় নাম্বার 100-কে আর তাকে নিচে ফেলে দেয় মিয়ংকি। আর সাথে সাথে সেকেন্ড রাউন্ড মানে সেকেন্ড স্তম্ভের কাজটাও পূর্ণ হয়ে যায়। তবে যে 39 নম্বর প্লেয়ার ছিল একে ওরা থার্ড স্তম্ভে নিয়ে যেতে চেয়েছিল আর ওখান থেকে ওকে ফেলে দিয়ে এই খেলাটা সম্পূর্ণ করতে চেয়েছিল। শেষে তাহলে গিহান, ওই বাচ্চা এবং মিয়ংকি বেঁচে থাকতো, কিন্তু এই 39 নম্বর প্লেয়ারটা এখানেই একটুখানি জটিল করে ফেলে যে সে নিজে থেকেই নিজে লাভ দিয়ে দেয়। ওরা এখনো বৃত্ত পর্যন্ত পৌঁছাতেই পারেনি আর এখানেই প্রায় 4-5 জন মরে গেল, মানে সেকেন্ড রাউন্ডে। তো এখানে মরে গেল 4-5 জন। তো বিততে গেলে এদের 2জনের ভিতরে কাউকে একজনকে মরতে হবে অথবা বাচ্চাটাকে মরতে হবে। আর ঠিক এই সময় আমরা দেখি যে ব্রিজটা অলরেডি পার হয়ে গিয়েছে মিয়ংকি, কিন্তু ও কোনোভাবে গিহানকে এপাশে আসতে দিচ্ছে না। 5 মিনিট সময় থেকে ব্রিজটা পার হওয়ার জন্য, কিন্তু ও গিহানকে পৌঁছাতে দিচ্ছে না। এদিকে নৌলকে দেখতে পাই, নৌল স্টোর রুমের সমস্ত ফাইল জ্বালিয়ে দিয়েছিল এবং ও বসে বসে আরো কিছু ফাইল সার্চ করছিল। এদিকে আইল্যান্ডের দৃশ্য দেখানো হয় যেখানে জুনহোই এবং তার সাথে যেসব আর্মি ছিল তারা সবাই মিলে 246-কে উদ্ধার করেছে। 246-কে কিছু সোলজার মারতে এসেছিল, এরা সেই সোলজারগুলোকে মেরে দিয়েছে। এখন জুনহো বলে সে নিজেই ভেনুর উদ্দেশ্যে যাবে। এদিকে মিয়ংই বারবার বলছিল তুমি বাচ্চাটাকে আমার হাতে দিয়ে দাও, তুমি সেকেন্ড রাউন্ডে দাঁড়িয়ে থাকো। বাচ্চাটাকে ও ফেলে দিয়ে মূলত এখানকার উইনার হতে চেয়েছিল, কারণ ও যদি থার্ড রাউন্ডে যায় আর বাচ্চাটাকে ফেলে দেয় তাহলে বৃত্তের উপরে সে একা দাঁড়িয়ে থাকবে। আর সেকেন্ড রাউন্ডে মানে যে ত্রিভুজ আকৃতির উপর এখনো পর্যন্ত দাঁড়িয়েছিল গিহান, ও যদি ওখানে দাঁড়িয়ে থাকে তবে খেলা শেষে গিহানকেও মেরে ফেলবে ওই সোলজাররা। আর এই বুদ্ধিটাই করেছিল মূলত মিয়ংকি, কিন্তু মিয়ংকির কাছে বাচ্চাটা প্রথমে গিহান দিতে রাজি হয় না, তবে পরে একটু ভেবেচিন্তে দিতে রাজি হয় আর বলে তুমি বলে দাও যে বাচ্চাটাকে তুমি ফেলবে না, আমি নিজে ওখানে যাব আর নিজে ঝাঁপ দিয়ে মরবো, কিন্তু তারপরেও বাচ্চাটাকে তুমি মেরো না। গিহান বলে আমি ওর মাকে কথা দিয়েছি যে আমি তার বাচ্চাকে আগলে রাখবো, তুমি প্লিজ বাচ্চাটাকে মেরো না। কিন্তু মিয়ংকি তারপরেও চেষ্টা করছিল যে বাচ্চাটাকে মেরে ফেলতে। গিহান তখন ডিসিশন নেয় যেভাবেই হোক ও ত্রিভুজ থেকে বৃত্তে ঝাঁপিয়ে দেবে।
ব্রিজটা তখনও পর্যন্ত ছিল, কিন্তু আর মাত্র 1 সেকেন্ডের জন্য ব্রিজটা থাকবে। আর ঠিক এই মুহূর্তে ব্রিজের উপর দিয়ে গিহান দৌড়াতে শুরু করে এবং ব্রিজ খুব আস্তে আস্তে ভিতরে বন্ধ হয়ে যাচ্ছিল। আর ঠিক সেই সময় গিহান গিয়ে সোজা বৃত্তের উপরে ঝাঁপ দিয়ে দেয়। এদিকে নৌলকে দেখতে পায়। নৌলের যে ফাইলটা এখানে রাখা ছিল সেখানে নৌলের পুরাতন অনেক ছবি ছিল, তার ফ্যামিলি ফটো ছিল, সে যে পার্কে কাজ করতো সেই পার্কের ছবি ছিল। তাছাড়া সে জানতো তার মেয়ে মারা গিয়েছে, সেই মেয়েরও এখানে ছবি ছিল যেখানে বোঝা যাচ্ছিল তার মেয়ে বেঁচে আছে। আর এদিকে আমরা গিহানকে দেখতে পাই আর মিয়ঙ্গিকে। ওরা দুজনে এখন ফাইট করতে শুরু করে দিয়েছে। খেলাটা কিন্তু তখনও শুরু হয়নি, কারণ রেড বাটনটা তখনও জ্বলছিল। কিন্তু ওরা দুজনের সঙ্গে মারামারি করতে করতে প্রায় নিচের দিকে পড়েই যাচ্ছিল। এখন এই মুহূর্তে যদি মাথা গরম করে দুজনেই পড়ে যায় তাহলে এই খেলার উইনারটা কে হবে? মিয়ঙ্গি বলে, দেখো তুমি যদি আমার সঙ্গে ফাইট করার চেষ্টা করো তাহলে বাচ্চাটিকে আমি নিচে ফেলে দিব, তাই তুমি যদি চাও বাচ্চাটিকে বাঁচাতে তাহলে তুমি নিজেই ঝাঁপ দিয়ে দাও। কিন্তু গিহান বলে, দেখো বাচ্চাটির কোনো ক্ষতি করো না। মিয়ঙ্গি তখন বলে, তাহলে তুমি ঝাঁপ দিয়ে দাও। গিহান বলে, ঠিক আছে আমি ঝাঁপ দিব। কিন্তু আবারও গিহান আর ও দুজনেই ফাইট শুরু করে দেয় আর দুজনেই নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু গিহান কোনো রকমে একটা রড ধরে রেখেছে আর ওর সাথে যে জামাটা ছিল সেই জামাটা কোনো রকমে ধরে রেখেছে মিয়ঙ্গি। মিয়ঙ্গি ছিল নিচের দিকে, কিন্তু জামাটায় এত টান পড়েছিল যে জামাটা কাটতে শুরু করে। আর এই মুহূর্তে মিয়ঙ্গি ঠিক নিচের দিকে গড়িয়ে যেতে শুরু করে আর একসময় পড়ে যায়। কিন্তু এই যাত্রায় বেঁচে গিয়েছে 4, 5, 6 অর্থাৎ গিহান। গিহানের আসলেই কই মাছের আত্মা, যে এত লোকজন মারা গেল কিন্তু ও কিন্তু একবারও মরল না। গতবারও ও জিতে গিয়েছিল আর এবারও ও ঠিকই জিততে পেরেছে। এবারও উপরের দিকে উঠে আসতে শুরু করে। ভিআইপি গেস্টরা তখন অবাক হয়ে যায়। বাচ্চাটা এখনো সহি সালামতেই ছিল আর উপরে উঠে এসেছে গিহান। তবে গিহানের ভাগ্য এখানেই খারাপ, কারণ খেলাটা এখনো ওরা শুরুই করেনি, ওই বাটনটাকে প্রেসই করা হয়নি। এদিকে আমরা জুনহোকে দেখতে পাই যে পানির তল দিয়ে সাঁতার কেটে কেটে এরকম একটা জায়গায় এসেছে এবং অবশেষে ও ভেন্যুটার কাছাকাছি চলে এসেছে। এদিকে এখন তো খেলা জমজমাট, কারণ এখন অবস্থাটি ছিল সব থেকে থ্রিলিং। ওরা যদি আগে থেকেই এই বাটনটাকে প্রেস করতো তাহলে আর কাউকে মরতে হতো না। কিন্তু এখন আছে গিহান আর ওই বাচ্চাটা, যে কোনো একজনকে মরতেই হবে, কারণ খেলাটা ওরা শুরুই করেনি। আর এদিকে আমরা নৌলকে দেখতে পাই যে নিজেকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। নৌলের মনে হয় ওর জীবনটা অনেক ডিপ্রেসিং, ওর এই জীবনের থেকে আর পাওয়ার কিছু নেই, তাই ও সিদ্ধান্ত নেয় ওই সুইসাইড করবে। এই মুহূর্তে খেলাটা এরকম পর্যায়ে ছিল যে সবাই ভাবছিল হয়তো গিহান বাচ্চাটাকে নিচে ফেলে দিবে, যে বাচ্চাটাকে ও এত করে বাঁচানোর চেষ্টা করলো সেই বাচ্চাটাকে কিনা শেষেও ফেলে দিবে, এটা সবাইকে অনেক ভাবাচ্ছিল। কিন্তু না, গিহান বাচ্চাটাকে ফেলে দেয় না। গিহান বাচ্চাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, বাচ্চাটার কপালে একটা চুমু খেয়ে আলতো করে আলিঙ্গন করে আর তারপরে বাচ্চাটাকে শুইয়ে দেয়। এরপরে ও আস্তে আস্তে দূরে সরে আসতে থাকে বাচ্চাটির থেকে। এবং এখানে ভিআইপি গেস্টরা সবাই ভাবে যে তাহলে কি গিহান নিজেই ঝাঁপ দেবে। গিহান তখন স্ক্রিনের উদ্দেশ্যে বলে, আমরা কোনো রেচের ঘোড়া নই, আমরা মানুষ, আর আমরা মানুষেরা। এটা বলে ও চুপ হয়ে যায় আর নিচে ঝাঁপ দিয়ে দেয়। সাথে সাথে ওর মৃত্যু হয়ে যায়। সবাই একদম আবেগ আপ্লুত হয়ে যায়। ছোট্ট একটা বাচ্চাকে বাঁচানোর জন্য গিহান নিজের জীবন দিয়ে দিয়েছে। তো শেষ পর্যন্ত 4, 5, 6 এলিমিনেটেড হয়ে যায় আর 2, 2, 2 উইনার হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে নৌল ও ট্রিগারটা আর চাপে না আর জীবনে বাঁচার একটা মানে খুঁজে পায়। নৌল চিন্তা করে ও সুইসাইড করবে না। তো এখন গিহানের আলোটা অফ হয়ে গিয়েছে আর শেষ পর্যন্ত 2, 2, 2 জয়ী হয়েছে। এবার ফ্রন্টম্যান সবাইকে বলে যে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে। আধা ঘন্টা টাইম সেট করে দেয়। গেম ওভার হয়ে গিয়েছে। এরপরে ফ্রন্টম্যান দ্রুত যায় আর যেখানে গিহান মারা গিয়েছিল সেখানে গিহানের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে আর তারপরে সোজা উপরের দিকে উঠতে শুরু করে। এদিকে আমরা জুনহোকে দেখতে পাই। জুনহো অবশেষে সেই ভেন্যুতে এসে পৌঁছেছিল, কিন্তু অলরেডি সবকিছু শেষ হয়ে গিয়েছে। খেলা শেষ হয়ে গিয়েছে, সবাই মরে গিয়েছে আর উনি শেষ বেলায় এসেছেন। এজন্য সবাইকে ইউজলেস বলছে। স্কুইড গেম সিজন 1, 2 এবং 3 এই 3টা সিজনে সে 4 বছর ধরে প্রায় এই ভেন্যুটা খুঁজছে, কিন্তু কখনোই সে তাড়াতাড়ি খুঁজে পায় না। কিন্তু শেষে একবার সে তার ভাইকে দেখতে পায় আর ভাইকে দেখে প্রত্যেকবার সে একটাই প্রশ্ন করে, আর তা হলো কেন। আর স্বাভাবিকভাবে প্রত্যেকবারের মতো তার ভাই তার এই প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। এরপরে ইনহো ওই বাচ্চাটাকে নিয়ে ভিআইপি গেস্টদের নিয়ে এখান থেকে বাহিরে বের হয়ে যায়, কারণ আধা ঘন্টার ভিতরে এই জায়গাটা ব্লাস্ট হয়ে যাবে। এই ভেন্যুতে আগে কখনো ছিল তার কোনো অস্তিত্বই থাকবে না। তো জুনহো এখান থেকে চলে যায়। এরপরে আমরা একটা রুম দেখতে পাই যেখানে অনেক টাকা পয়সা দেখানো হয়। এদিকে 6টা মাস কেটে গিয়েছে। কেউ একজন নৌলের ছবি আঁকছিল। নৌল এখনো বেঁচে আছে আর নৌল সাউথ কোরিয়াতেই ঘুরে বেড়াচ্ছে। যে ওর ছবিটা আঁকছিল সেই ছিল সেই প্লেয়ার নম্বর 246। এই লোককেই সে বাঁচিয়েছিল।
তবে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এই লোকটি কিন্তু নউলকে জানেই না যে নউলই সেদিন তাকে বাঁচিয়েছিল, কারণ নউলের ইউনিফর্ম পরা ছিল আর মাস্ক পরা ছিল। লোকটি নউলকে বলে, আমার কেমন যেন আপনার কণ্ঠ এবং আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। নউল তখন বলে, আমি আসলে আপনি যে পার্কে এখন চাকরি করেন ওখানে আগে চাকরি করতাম, আর সেই জন্যই হয়তো আপনাকে আমার চেনা চেনা লাগছে। নউল এটা কখনোই বলে না এই লোকটিকে সে প্রাণ মন দিয়ে ভালোবেসেছে, এই লোকটিকে সে বাঁচিয়েছে। ওই লোকটি সেই মেয়েটিকে দেখানো হয় যে অনেক অসুস্থ ছিল, সে এখন অনেক সুস্থ হয়ে গিয়েছে। নউল তার নিজের পরিবার অনেক আগেই ছেড়ে এসেছে, আর এখানে এসে এই বাচ্চাকে আর তার বাবাকে ভালোবেসেছে, যেখানে লোকটি জানেই না যে নউল তাকে এত ভালোবেসেছে। নউল ওই বাচ্চা মেয়েটির হাতে একটা ক্যান্ডি দিয়ে যায় আর বলে, আবার কখনো আমাদের দেখা হবে। এটা বলে নউল ওখান থেকে চলে যায়। নউল আসলে এই মুহূর্তে চায়না যাওয়ার প্ল্যান করছিল। ওর একটা ফ্যামিলি ফটো ওই টাইমে আমরা দেখি। এদিকে ওশিককে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছিল, কারণ এতদিন ও জেলে ছিল। এরপরে আমরা জুনহোকে দেখতে পাই। একদিন ও যখন বাড়িতে আসে তখন ও দেখতে পাই যে কেউ একজন একটা বাচ্চা মেয়েকে রেখে গিয়েছে। তার গায়ে অনেক বড় একটা ইউনিফর্ম আর সেখানে লেখা ছিল 222, আর তারপরে একটা গিফট কার্ডও আছে। আর এই মেয়েটার প্রায় 6 মাসের মতো বয়স। এই বাচ্চা মেয়েটাই কিন্তু জুনহির মেয়ে, যে এখন 6 মাসে বয়সী একটা বাচ্চা। তো এই গিফট কার্ডটা ওপেন করে বুঝতে পারে জুনহো যে এটা আসলে স্কুইড গেম থেকে পাঠানো হয়েছে, যেটার ভিতরে একটা কার্ডও ছিল। তো ওই কার্ডটাও বুথে নিয়ে চেক করে যে তার ভিতরে কত টাকা আছে, এবং এই কার্ডে এখন কোনো পাসওয়ার্ড ছিল না, যেহেতু এটা একদম ইনটেক্ট একটা কার্ড। আর তাই জুনহো নিজে একটা দিয়ে দেয় পাসওয়ার্ড, যেখানে ও 0222 পাসওয়ার্ড দিয়েছিল। তারপরে ও ব্যালেন্সে গিয়ে ব্যালেন্স চেক করে, সেখানে দেখা যায় 45.6 বিলিয়ন ওনের মালিক ওই বাচ্চা মেয়েটা। এটা দেখে ও অবাক হয়ে যায়। সিন কাট হয় আর আমরা দেখতে পাই সৌদিক নামের একটি প্লেয়ার যে স্কুইড গেম খেলেছিল, তার ভাইয়ের সঙ্গে তার মায়ের মোলাকাত হয়ে গিয়েছে, এবং এই বাচ্চা ছেলেটিকে খুঁজে পেতে হেল্প করেছে একটি লোক, যে মূলত এসব হারানো লোকজন খুঁজে বের করে। ওই লোকটি নউলকেও ফোন দিয়ে বলে যে তোমার মেয়ে চায়নাতেই আছে, আর আমার মনে হয় তুমি যদি ওখানে যাও তাহলে তোমার মেয়েকে খুঁজে পাবে। তাই নউল এখন চায়নার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এরপরে আমরা ওশিককে দেখি, আর ওশিকের সঙ্গে ওরই একটা জুনিয়রকে দেখি। ওরা দুজনে মিলে গিহানের যত উইনিং মানি ছিল সেই টাকা দিয়ে একটা হোটেল খুলেছে, যে হোটেলের কালারটা করেছে পুরাই গোলাপি রঙের। ওশিকের জুনিয়র বলে, আমি যখন গিহানের ঘরে প্রবেশ করলাম তখন এখানে আমি এত এত টাকা দেখেছি। আসলে গিহান আগের বার যে প্রাইজ মানি দিতেছিল সেগুলো সব এখানেই রাখা ছিল, আর সেই টাকা খরচ করেই মূলত ওরা এই হোটেলটা দিয়েছে। এরপরে সিন কাট হয় আর আমাদের দেখানো হয় লস অ্যাঞ্জেলস, আর এখানে গিহানের মেয়েকে দেখানো হয় যে এত বছর এই বিদেশে ছিল। এর সঙ্গে ইনহো দেখা করতে আসে। ওই ইনহোকে বলে, আপনি কে? ইনহো তখন বলে, আমি তোমার বাবার বন্ধু। তখন এ বলে, আমার বাবা? তার আবার বন্ধু? আপনাকে আমি চিনি না, তাই আপনি চলে যান। ইনহো তখন বলে, তোমার বাবার কিছু জিনিস আমি তোমাকে দিতে এসেছি। আসলে গিহানের মেয়ে গিহানকে অনেক বেশি ঘৃণা করে, কারণ তার বাবা তার কোনো খোঁজ খবর নেয় না। তাই গিহানের মেয়ে তার কোনো জিনিসপত্র নিতে চাইছিল না। কিন্তু ইনহো তখন বলে, এসব বলে সেই জিনিসপত্র যেগুলো তোমার বাবা ইউজ করতো, তাই আমার মনে হয় তার জিনিসপত্র তোমার কাছে দেওয়াই ভালো। তো সেই সময় গিহানের মেয়ে বলে, ঠিক আছে। ও এবার জিনিসপত্রগুলো নিয়ে নেয়। গিহানের মেয়ে এখনো জানেই না যে তার বাবা অলরেডি মারা গিয়েছে। আর এরপরে রুমে এসে সে একটা ইউনিফর্ম পায়, যেখানে 456 লেখা ছিল। সেখানে একটা গিফট কার্ড ছিল, আর সেই গিফট কার্ডের ভিতরে তাদের স্কোয়াড গেমের যে লোগোটা সেটা ছিল, আর তার ভিতরে প্রাইজ মানি ছিল। সাথে সাথে গিহানের মেয়ে বাহিরে বের হয়ে আসে আবার ইনহোর সঙ্গে দেখা করতে, কিন্তু ইনহো ততক্ষণে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছে। গিহানের মেয়ে জানতেও পারলো না এই টাকাগুলো কিভাবে এলো, তবে ও এটা বুঝতে পেরেছে তার বাবা অলরেডি মারা গিয়েছে। এরপর আমরা ইনহোকে দেখি কোরিয়ার রাস্তা দিয়ে যেতে। ট্রাফিক সিগন্যালের কারণে ওর গাড়িটা তখন রাস্তায় দাঁড়ানো ছিল, আর ও একটা গলির দিকে তাকায়, যেখানে দেখা যায় একজন মহিলা, সে একজন রিক্রুয়েটার, এবং সে দেখছি খেলছে অন্য একটা লোকের সঙ্গে। ইনহো তখন ওই রিক্রুয়েটারের দিকে তাকায়, কারণ ওরা তো হয়তো কোরিয়ায় খেলাটা শেষ করে দিয়েছে, তবে খেলাটা কি ইন্টারন্যাশনালি পৌঁছে গিয়েছে। ইনহো যখন দেখে এই বিদেশি মহিলাটিও কাউকে ইনভাইটেশন দেওয়ার চেষ্টা করছে স্কুইড গেম খেলায়, তখনও বুঝতে পারে যে কোরিয়াতে খেলাটা শেষ হয়ে গিয়েছে বটে, কিন্তু এই খেলা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গিয়েছে। হয়তোবা স্কুইড গেম আমেরিকা আমরা সামনে দেখতে পাবো। তো এর সাথে সাথেই এই ড্রামার গল্প শেষ হয়ে যায়, কিন্তু শেষে আমাদের এমন একটা হিন্টস দেওয়া হয় যে এটাই শেষ নয়, বরং সামনে আরো কিছু আছে। হতে পারে স্কুইড গেমের কোরিয়ান ভার্সন এখানে শেষ, বা সিজন 1, 2, 3ও শেষ। এরপরে স্কুইড গেম আমেরিকা দেখতে পারবো, যেটা অনেকটা অন্যরকম হবে বা তাদের কায়দায় হবে।
তো দেখা যাক কতদূর কি হয়, হয়তোবা এখানেই শেষ নয়, নতুন করে স্কুইড গেম ফিরে আসবে অন্য কোনো রূপে। তবে এই ড্রামার শেষে অনেক বড় একটা হিন্টস দেওয়া হয়েছে যে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য কতজন আত্মত্যাগ করলো, এবং এখন এই বর্তমান পৃথিবীতে কিন্তু বাচ্চা অ্যাবর্শন বা বাচ্চা না নেওয়ার চিন্তা ভাবনা মানুষের ভিতরে অধিক পরিমাণে বেড়ে গিয়েছে, আর সেজন্যই মূলত এই বাচ্চাটাকে হাইলাইট করা হয়েছে। তবে এই ড্রামায় আমি আরেকটা শিক্ষা পেয়েছি, আর সেটা হলো যারা পরিশ্রম করে না তাদের কাছে শেষ পর্যন্ত টাকা এসে পৌঁছায়। যেমন জুনহো, সে কখনো স্কুইড গেম খেলেনি, কিন্তু দেখুন একটা বাচ্চা মেয়েকে তার ভাই রেখে গিয়েছে আর তার সমস্ত প্রাইজ মানিও রেখে গিয়েছে। জুনহো যদিও ওই বাচ্চাটিকে বড় করবে, কিন্তু ওই বাচ্চাটির সমস্ত টাকার মালিক সে হয়ে গেল। কিছু না করেই এতগুলো টাকার মালিক হয়ে যাওয়া, একেই বলে কপাল। আবার ওদিকে গিহানকে দেখুন, গিহান কিন্তু স্কুইড গেম খেলায় মরে গিয়েছে। তার মেয়ে বিদেশে বসেছিল, তার মেয়ে কিছু জানে পর্যন্ত না, কিন্তু শেষে সেও তার বাবার প্রাইজ মানিগুলো পেয়ে গেল। তার বাবা সেগুলো ভোগ করতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত টাকাগুলো তার কাছে চলে এসেছে, আর একেই বলে কপাল। আর ওই যে পিচ্চি বাচ্চাটার কথা যে উইনার হয়েছে, তার কথা নাই বললাম, ওর তো জন্মের সাথে সাথেই ভাগ্য খুলে গিয়েছে। ফেসবুকে এইসব মিমের জন্য ঢোকাই যাচ্ছে না। যাই হোক, ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে, ড্রামার মেসেজগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই জানাবেন। ড্রামাটি আমার বেশ ভালো লেগেছে, যদি আপনাদের ভালো লাগে তবেই সার্থকতা। আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।